ফোল্ডারে যদি আমরা ক্লিক করি এখানে যে ফ্রি এলিমেন্টর আর এলিমেন্টর প্রো, অর্থাৎ এইটার সাথে এটার কম্পিটেবল যে ভার্সনটা আছে এই প্রো এর সাথে এই ফ্রি ভার্সনটা, ঠিক আছে, এই দুইটা আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে জিপ করবো। যাদের এখানে কম্প্রেসড জিপ এই অপশনটা অনেকের নাও থাকতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা কি করবেন, যে অ্যাড টু আর্কাইভ এটা করার পরে এই যে জিপ আছে দেখবেন, এখানে আর্কাইভ ফরম্যাটের এখানে দেখবেন যে জিপ, জিপ করে ওকে, তাহলে যে এলিমেন্টরের ফ্রি ভার্সনের জিপ হলো। এবার আমরা প্রো ভার্সনের জিপ করব। ওকে, এই যে ঠিক আছে, আমরা যদি এখন এই দুইটা ডিলিট করে দিই আমাদের কোনো সমস্যা নাই, চলে গেল, এই দুইটা চলে গেল। এবার আমরা জাস্ট এইটা দিয়েই কাজ করতে পারবো, এলিমেন্টরের ঝামেলা শেষ। এবার পাইছেন আপনারা, এলিমেন্টর পাইছেন? জি ভাইয়া। কি, এবার নেক্সট যে কাজটা করব, জি ভাই। অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা প্রো, অ্যাস্ট্রা প্রো লিখে জাস্ট সার্চ করলেই অ্যাস্ট্রা এখানে চলে আসবে। এই যে অ্যাস্ট্রা প্রো, অ্যাস্ট্রা প্রো অ্যাড অন প্যাক, আর এখানে হচ্ছে থিম উইথ প্রো অ্যাড অন, ঠিক আছে। তো আমরা এটা নিব না, আমরা নেব এইটা, যেখানে লেখা আছে থিম উইথ প্রো অ্যাড অন, ঠিক আছে, এটা নিব আমরা। আমরা এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আবার জিপি শেয়ারে যাব, এই যে ফার্স্ট লিঙ্ক জিপি শেয়ার, আমরা এটাতে গো টু করে দিলাম। করার পরে যে জাস্ট এখানে ডাউনলোড নাও, ক্লিক ডাউনলোড, ডাউনলোড হোক, ডাউনলোড কমপ্লিট, ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার করলে আবার আমরা আরেকটা জিপ পাচ্ছি, যে একটা প্যাক, ঠিক আছে, এটা আবার এক্সট্রা কেয়ার, এক্সট্রা কেয়ার করার পরে এই যে এক্সট্রা প্যাক, এক্সট্রা প্যাকের ভিতরে গেলে এই যে এক্সট্রা 3.2.1 আর এই যে এক্সট্রা অ্যাড অন, তো এই যে এক্সট্রার ভিতরে আসলে আমরা এখানে ফোল্ডার পাবো, এটাকে আবার সেই আর্কাইভ ফরম্যাটটা জিপ করে জাস্ট শেষ, আমার এখানে কাজ শেষ। এবার এক্সট্রা প্রো অ্যাড অন, এটাও আর্কাইভ জিপ, ওকে, কাজ শেষ। এবার আমরা এলিমেন্টর পাইলাম, এক্সট্রাও পাইলাম, পাইছি কি? জি জি পাইছি আমরা। এবার তো বুঝতে পারছেন যে কোনটা কোথায় থেকে আসছে। হ্যাঁ এখন ক্লিয়ার। তো আমাদের আজকে যে মেন বিষয়টা সেটা হচ্ছে ফাইবার, আমাদের আজকে দেখার কথা হচ্ছে ফাইবার। আপনারা এখনো পর্যন্ত ল্যান্ডিং পেজেরই বিষয়টা ক্লিয়ার করে উঠতে পারেননি, আর আপনারা শুধুমাত্র এই গ্রুপের ভিতরে সীমাবদ্ধ কেন থাকেন? আমি বলছিলাম আপনাদের একটা ফেসবুক গ্রুপ খুলতে, যে এই গ্রুপে আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। এছাড়াও আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, রেগুলারলি ভিডিও দিচ্ছি, যেখানে বিভিন্ন টাইপের প্রবলেমের সলভ আমি দিচ্ছি। আপনারা কি ওই ইউটিউব লিঙ্কটা কি ফলো করেন? আমাদের জানা নাই যে কোন লিংকে আপনি। আমি আমার আমার একটা চ্যানেলের লিংক সবার সাথে শেয়ার করে রাখছি, কম বেশি সবাই জানে মোটামুটি, ঠিক আছে। তো আমি আমার লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কারণ এখানে ছোট্ট একটা ক্লাস টাইমে, ক্লাস পিরিয়ডে কথা বলতে বলতে অনেক সময় টাইম চলে যায়, হ্যাঁ, অনেক কিছু বুঝাইতে টাইম চলে যায়, সবকিছু হয়তো বা দেখা যায় না। তো আপনারা এই লিঙ্কে ভিজিট করলে দেখতে পাবেন ওইখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যেখানে এইচটিএমএল সিএসএস থেকে শুরু করে মোটামুটি ওয়ার্ডপ্রেস ভিডিও আমি আপলোড দেওয়া শুরু করছি। ওয়ার্ডপ্রেসের যে সকল প্রবলেম গুলো থাকে সেগুলো কিভাবে সলভ করবেন এগুলো আমি এখানে মোটামুটি দিয়ে দিচ্ছি। আহ, যাই হোক, আজকের আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলা। তো ফাইবার অ্যাকাউন্ট আপনাদের ভিতরে কেউ একজন স্ক্রিন শেয়ার করুন, আমি ফাইবার অ্যাকাউন্ট তাকে খুলে দেবো, এবং ওই দেখে দেখে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলবেন। ভাই একটু কোশ্চেন ছিল আমার ওই জি আগে পূর্বের কাজটা নিয়ে। জি জি, আমি একটু আমার এটা স্ক্রিনটা শেয়ার করব। করেন।
স্ক্রিন দেখা যাচ্ছে, বলেন। আহ, আমি বলতেছিলাম যে হচ্ছে আমি হচ্ছে যখন পিসিতে করতেছি তখন হচ্ছে সব ঠিকঠাকই লাগতেছে, কিন্তু আমি যখন হচ্ছে মোবাইল স্ক্রিনে যাব, যদি যাই তাহলে দেখে আমার হচ্ছে লোগোটা অনেক বড় লাগতেছে। এটা একটা ইস্যু। তারপর হচ্ছে এই যে বাটন গুলো হচ্ছে মানে পিসি ইয়েতে যদি করি তাহলে দেখতে ঠিকঠাক লাগতেছে, কিন্তু যখন হচ্ছে আমি ফোনের ইতে যাচ্ছি তখন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পজিশনটা। বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ। সমস্যা নাই, তো এগুলো সবকিছু ঠিক করা যায়, ঠিক আছে। আপনাদের কি করতে হবে, আম, আপনাদের হয়তো বা রেসপন্সিভ আমি দেখাই নাই না। না না, আচ্ছা। আরেক আরেকটি সমস্যা এই যে পেজ টাইজ এটা ঠিকঠাক আছে, কিন্তু পিছনের লেখাগুলো চলে গেছে। বুঝতে পারছি। তো এবার তারপর বিষয়টা হচ্ছে যেটা, এটা আরেকটা এই হচ্ছে যে হুম, বলেন বলেন, বলতে আমি থাকেন। ইমেজ তিনটা ঠিকঠাক আছে, মানে অটোমেটিক্যালি সাইজ ঠিকঠাক আছে, কিন্তু এটার সাইজটা আমি মানে অ্যাডজাস্ট করতে পারিনি, কিভাবে করবো একটু। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার এই যে লিঙ্কটা আছে, মানে আপনার সার্ভারের যে লিঙ্কটা, এই সার্ভারের লিঙ্কটা আমাকে দিন, আর অ্যাক্সেসটা আমাকে দিন, আমি এখানে দেখাই দেবো, কারণ আমার এখানে সার্ভার রেডি নাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন দিচ্ছি। হ্যাঁ, আমি মিট পরে দিই, বুঝতে পারছি না কোথায় রাখছি। আচ্ছা, এরকম এই সমস্যা মোটামুটি সবারই আছে তো। কারো সার্ভারে কি রেডি নাই যে সার্ভারে আমি এই মুহূর্তে কাজ দেখা দিতে পারবো? তাছাড়া আবার এই কাজটা আবার টোটাল আবার শুরু থেকে শুরু করা অনেক ঝামেলা। কিরকম রেডি যাচ্ছে আমি কাব্য ভাই আমারটা নিতে পারেন, আমার সার্ভারটা রেডি আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার চ্যাট বক্সে আপনার সার্ভারটা দিয়ে দিন, আর অ্যাক্সেসটা পাবলিকলি না দিয়ে আপনি পার্সোনাল পাঠান, সমস্যা নেই। আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। কিরকম রেডি বলতে, মূলত যেই সার্ভারে আমরা কাজ করব, ঠিক আছে, সেই সার্ভারটা টোটাল এই আপনার এই সাইট ওয়াইজ রেডি থাকতে হবে, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট ওয়াইজ রেডি থাকতে হবে, ঠিক আছে। ভাই দিয়ে দিছি আপনাকে, ইনবক্সে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে ইনবক্স। ওকে।
মোটামুটি এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে আমরা দেখি কি কি জিনিস এনে ইউজ করছেন। তো এনে এখানে মাস্টার অন এলিমেন্টস, এলিমেন্টর, তো যাই হোক এলিমেন্টরের সাথে তারই অ্যাড অন এগুলো মাস্টার অন এগুলো সবকিছু, ঠিক আছে। তো ইনার সাইটটা আমরা আগে প্রথমে ভিজিট করব। তো ভিজিট করলে মোটামুটি এরকম হচ্ছে আমাদের সাইট, ঠিক আছে। তো আমরা এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট থেকে যদি মোবাইল ভিউতে নেই, তো তাহলে যে এইটার এই ধরনের সমস্যা, ঠিক আছে না, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা, যে জি জি এইরকম জি এরকম ভাই, হচ্ছে। রেসপন্সিভ হচ্ছে না। হুম হুম। তো এই সমস্যাটার সমাধান আমি দিচ্ছি, অসুবিধা নেই। তো আমরা প্রথমে মূলত এই সাইটটাকে এডিট করবো এলিমেন্টর দিয়ে। লোডিং হতে প্রচুর টাইম নিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই তো মেন সাইটটা বেসটা চলে আসছে, ঠিক আছে। এই যে আমাদের যে হেডার ফুটারে হভার করার পরে দেখতে পাচ্ছেন যে এডিট পোস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা মেন হেডার ফুটারটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনি আলাদা বাটন নিয়েছেন এবং আলাদা একটা সার্চ ফর্ম নিয়েছেন। তো আমরা এবার কি করব, যে এই সেকশনটাকে এডিট এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে স্ট্রেস সেকশন, এটা দেননি আপনি, এটা স্ট্রেস সেকশন দেওয়া উচিত ছিল। তো এটা প্রথম আপডেট একটা দিয়ে নিই আমরা। দেন কি করব, যে এখানে দেখবেন যে রেসপন্সিভ মোড একেবারে বটমে নিচে দেখতে পাচ্ছেন। জি পাচ্ছি। জি এখানে ক্লিক করলে যে ট্যাবলেট ভিউ আছে, মোবাইল ভিউ আছে। তো মূলত আমরা যেটা দেখতেছিলাম ওইটা অলমোস্ট ট্যাবলেট ভিউ, ঠিক আছে না, মোবাইল ভিউ। তো মোবাইল ভিউ আসার পরে যে কেমন একটা সাইজ হয়ে যাচ্ছে, এই তো। এখন আমরা কি করব, আমরা এই যে এখানে দেখবেন অনেক প্রবলেম হয়ে আছে, লাইক এটা মিডিলে আছে কিন্তু এটা কিন্তু মিডিলে না, এরকম কলাম সেটিং এ গেলে যে ডিফল্ট হয়ে আছে, এটা মিডিল আর সেন্টার হওয়ার কথা ছিল, তাই নাই, ঠিক আছে। তো যাই হোক, আমরা কি করব, আমরা চাচ্ছি না যে মোবাইল ভিউতে এই সার্চ অপশন বা এটা কোনোটাই থাকুক। আমরা কি করব, জাস্ট এই ট্যাবের উপরে ক্লিক করার পরে, আর তার ট্যাব বলতে যে যেই কলাম যে সেকশনটা, এইটার উপরে ক্লিক করার পরে দেখবো যে এডিট কলাম যে অপশনটা আছে, এটাতে অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে গেলে যে রেসপন্সিভ একটা মেনু আছে, দেখতে পাচ্ছেন কি? জি 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 পাচ্ছি। পাচ্ছি। রেসপন্স থেকে আমি যে হাইড অন মোবাইল করে দিই, অর্থাৎ এই সেকশনটা আমাদের আর মোবাইলে দেখা যাবে না। তারপরে যে এটা সার্চ বাটন, এটাও আমরা চাচ্ছি না যে দেখা যাক। তো আমরা আগে এই সেটআপটা দিই, এটা কোনোটাই সেটআপ করেননি আপনি, এটা সেটআপ করা দরকার। তো অ্যাডভান্স, রেসপন্সিভ, হাইড অন মোবাইল, ঠিক আছে। তো কি হলো, আমাদের এই দুইটা সেকশন হাইড হয়ে গেল। এবার আমরা এই কলামটা আর এই কলামটাকে সেটআপ দেবো। তো এই রেসপন্সিভ অবস্থাতেই আমরা প্রথমে উপরে যে লোগোর কলামটাতে ক্লিক করব। কলামটাতে ক্লিক করে যে এটাও যা ছিল মানে অবস্থা, এটা মিডিল হওয়া বাদ দিয়ে ডিফল্ট হয়ে আছে সেন্টার। তো এটা দেওয়ার পরে কলাম ওয়েট আমি দিয়ে দিলাম 70। 70 দিলে কি হলো, যে কলামের যে ইমেজের যে সাইজটা, এই সাইজটা অটোমেটিক কমে গেল। এবার আমরা এই যে এই কলামটাতে ক্লিক করব। ক্লিক করে এটা ওই যে সেম মিডিল, সেন্টার,
আর যেহেতু এটা 70%, অর্থাৎ এই যে উইডথের মোট উইডথের 70% দেওয়া আছে, তো আমি এটাকে অলমোস্ট 30% দেবো। তাহলে কি হলো, আমাদের মেনুটা কিন্তু আমাদের জায়গা মতো চলে আসছে। ঠিক আছে? ভাইয়া এটা ডেস্কটপ ভিউতে কোনো ইফেক্ট করবে না? আপনি যে এখান থেকে রেসপন্সিভ মোডে দেখে নিন ডেস্কটপ ভিউতে কোনো ইফেক্ট আছে কি নাই। ডেস্কটপ ভিউতে সবই ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আবার মুভিতে যদি আসি তখন কিন্তু আমার যে এই দুইটা সেকশন নাই, এই দুইটা সেকশন দেখবেন যে ডিজেবল হয়ে আছে। ঠিক আছে? ওরা এটাকে আপডেট দিয়ে দিই। আপডেট দিয়ে এবার আমরা আবার এটাকে ভিজিট করি। করলাম ভিজিট। ভিজিট করা পরে আমরা কি করব, যে এটা মোডে নেই, মেনুটা কিন্তু ফ্রি হয়ে গেছে। এবারে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, কি প্রবলেম, ঠিক আছে, এটা এবার আমরা ফিক্স করব। তো সেটা কিভাবে, আমরা এই মেনু সেকশনে জাস্ট ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে এই যে ফুল উইথ মোবাইল ড্রপ ডাউন, মোবাইল ড্রপ ডাউন অপশনে ফুল উইথটা ইয়েস করে দেবো, ইয়েস করে দেবো আপডেট। তাহলে কি হলো, আমাদের যে মেনুটা আছে এটা এখন ফুল উইথে নামবে। এই যে ফুল উইথটা আসতেছে, কিন্তু এটা এটার সাথে ঠিক আছে, তো এটাকে আমরা একটু অন্য টাইপের কালার দিয়ে দিই। কিভাবে, সেটা হচ্ছে যে এই যে অ্যালাইন আছে সাইড, এটা আমরা সেন্টার করব আগে। প্রথমে সেন্টার করে দেখি, আমরা যদি ক্লিক করি তাহলে যে লেখাগুলো সব সেন্টার হয়ে গেছে। ঠিক আছে? আর টগল বাটনও চেঞ্জ করা যায়, তো নানও রাখতে পারেন, যেটা আছে সেটাই ডিফল্ট থাক, সমস্যা নাই। আর এবার কি করব, স্টাইলে যাব। স্টাইলে গেলে যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে আমরা টেক্সট কালার দিচ্ছি হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি একটু গ্রে টাইপ, ডার্ক গ্রে টাইপ। ঠিক আছে? টাইপোগ্রাফি যা আছে তাই থাকুক, এটা আমার নাড়াচাড়া না করা টাইপ এটার। তো এবার হভার হভার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমরা আরেকটু হালকা করে দেবো, করে দিয়ে টেক্সট কালারটা হোয়াইট, হোয়াইট আছে হোয়াইটই থাকুক, আপডেট দিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে প্রেস করি তাহলে যে এরকম একটা আমরা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। তো এটা আপনারা থিমের সাথে ম্যাচ করে রাখবেন। ঠিক আছে? আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম যে এই মানে যে মেনুটা আছে এটা কিন্তু এই আইকনের অনেকখানি অংশ জুড়ে আছে, তো এই আইকনের অংশটা যাতে এরকম নিচে নেমে আসে, বা এই সেকশনটাকে আমরা কিভাবে নিচে নামাবো এটা দেখানোর জন্য। তো আমরা এবার এই যে ডিস্টেন্স, অর্থাৎ এই ড্রপ ডাউন অপশনে ডিস্টেন্স নামে একটা অপশন পাবেন, এটা যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে মানে আপনাদের মেনু উপরে নিচে হচ্ছে। তো আমি মনে করতেছি 47টাই ঠিক আছে, অলমোস্ট 47ই ডান। ঠিক আছে? আপডেট। এবার যদি আমরা এই পেজটাকে এসে রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আমরা দেখতে পাবো, এবার কন্ট্রোল শিফট আই আর দিলে যে আমরা কিন্তু মেনুটাকে দেখতে পাচ্ছি। এই যে ঠিক আছে না? জি ভাই, ঠিক আছে। তো এটা গেল রেসপন্সিভের মেনুর দিকটার অপশন। ঠিক আছে? তো এবার আমরা কি করব, মেনুটাকে ব্যাকে নিয়ে নিব। ব্যাকে নেওয়ার পরে আবার আমরা হোমটাকে এডিট করব। তো এবার আমরা এখানে কিছু কাস্টমাইজেশন করব, লাইক এই যে ফর্মটা যে দিয়েছেন সব ঠিক আছে, কিন্তু ফর্মের কিন্তু ডিজাইনটা দেখতে অতটাও বেটার লাগতেছে না। ঠিক আছে? কেন লাগতেছে না সেটা আমি বলি। কারণ ভাই হচ্ছে ফর্মটা যে কাস্টমাইজ করছি, এটা মানে এরকম ফর্ম আর কি এখানে নাই। এরকম ফর্ম নাই, ঠিক আছে, তো আপনার এরকম ফর্ম দরকার, তো এই ফর্মটা আমি এখানে এনে দিচ্ছি, দেখেন।
তো আমরা এইটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে কি হলো যে আমরা চাচ্ছি যে এখানে একটা ফর্ম থাকুক। ডিলিট, অর্থাৎ এর মাঝে যা আছে সবই আমরা ডিলিট করে নেব। ডিলিট, ডিভাইডারটাও ডিলিট। তো আমরা প্রথমে কলামের যে সেটিংটা, মিডল, হরিজন্টাল, সেন্টার, এটা আগে করবো সবসময়। করার পরে এবার প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে দেখবো ফর্ম আছে, আর ফর্ম, এখানে কন্ট্যাক্ট ফর্ম 7, ডাব্লিউপি ফর্ম, কত কত ফর্ম আছে। আমরা যে এই ফর্মটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমরা যে এরকম একটা ইয়ে পাচ্ছি। তো আমরা কি করব, এই ফর্মের যে সাইজটা আছে এটা একটু কমিয়ে বাড়িয়ে সবকিছু ঠিকঠাক করে নেব। তো মূলত আপনার ফর্মে কি কি দরকার ছিল? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, মেসেজ, আর এই তো সেন্ড বাটন। আচ্ছা, ওকে। ও ফোন নাম্বার ছিল একটা একটা একটা। তো আমরা সবকিছু কাস্টমাইজ যেহেতু করবো তো সবকিছু ডিলিট করে নিই। শুধু মেসেজ সেকশন রাখলাম আর আপাতত লেভেলটা হাইড করে রাখলাম, ঠিক আছে। এবার কি করব, অ্যাড আইটেম। অ্যাড আইটেমটা করার পরে একটু ড্র্যাগ করে আমরা উপরে তুলবো এবং প্রথম আইটেমটার আমরা টেক্সট লেভেল যেটা সেটা দিব হচ্ছে ফার্স্ট নেম, ঠিক আছে, প্লেস হোল্ডার ফার্স্ট নেম। আর এবার কি হলো, এটা রিকোয়ার্ড। আর কলাম ওয়েট, যেটা কলাম ওয়েট আমরা এখানে 50 দিয়ে দিব। এবার সেকেন্ড আইটেম, সেকেন্ড আইটেমটা আবার উপরে তুলে নেব। তুলে নিয়ে কি করলাম, লেভেল, লাস্ট নেম, প্লেস হোল্ডার, লাস্ট নেম, লাস্ট নেম, এটাও রিকোয়ার্ড করে দেবো। করে দেওয়ার পরে এটা উইথ 50% করে দেবো। তাহলে কি হলো, এটা এটার পাশে চলে গেল, দেখে না? তো নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আমরা এটা কন্ট্যাক্ট লিখলাম, নিচে লিখলাম ফোন নাম্বার, ঠিক আছে। তারপর এটা না, এটা অপশনাল থাকে, রেকর্ডের দরকার নেই। এবার যেটা থাকবে সেটা হচ্ছে ইমেল। মেইল, প্লেস হোল্ডার, ইমেইল, ইমেলটা রিকোয়ার্ড, দেওয়ার পরে ডান। তাহলে কি হলো, আমাদের কিন্তু এখানে একটা ফর্ম টিকিট চলে আসলো। এবার বাটন। তো এই ধরনের ফর্ম সাধারণত এখানে এইভাবেই থাকে, ঠিক আছে। তো আমরা এবার কি করব, ফর্মটাকে একটু মার্জিন প্যাডিং দিয়ে এটার একটা সাইজে আনি। তো অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিং দিচ্ছি চারিদিক থেকে 25, 25 প্যাডিং দিলাম। এবার একটা কালার দেই, স্টাইলে গিয়ে ফিল বাটন স্টেপ, টাইপোগ্রাফি, এইচটিএমএল, ফিল। আচ্ছা, ঠিক আছে, এগুলো শুধুমাত্র ফিল্ডে আর কালার দেওয়া যায়, অসুবিধা নাই। তো আমরা দেখি এখানে কাস্টম সিএসএস বসানো যায় কি। হ্যাঁ, যাচ্ছে। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড, এখানে এভাবে দিলে কি আসবে? আসে না তো। ব্যাকগ্রাউন্ডের পর কি লিখবেন বুঝতে পারিনি। ব্যাকগ্রাউন্ডের পরে যেটা লিখছে এটা লিখছে কালার কোড, ঠিক আছে, 8 GB কালার কোড। ওই ব্যাকগ্রাউন্ডের বানানটা বিএসসিকে, হ্যাঁ হ্যাঁ, বিএসসিকে গ্রাউন্ড, তারপরেও আসে না। তার কারণ, তার কারণ এখানে কোনো একটা প্রবলেম আছে। তো আমরা প্রবলেমটা
সলভ করবো কিভাবে? আমরা কারা কারা এইচটিএমএল জানি এখানে? জি আমি জানি না। জানি না ভাই। ওকে, আমরা অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে গেলে দেখতে পাবো যে ক্লাস, সিএসএস ক্লাসেস, অর্থাৎ আমরা চাইলে এক্সট্রা করে ক্লাস এখানে বসাতে পারবো। তো আমরা ডট, না ডট দিব না, জাস্ট লিখবো মাই ড্যাশ ফর্ম। ঠিক আছে, এটা আমরা জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে যে কাস্টম সিএসএস এ যাব, এখানে গিয়ে ডট আমাদের ইয়েটা দিয়ে দিব, ডট দিয়ে তারপরে ফর্মের নেম আমরা কালি ব্র্যাকেট দিয়ে দেখি এবার আসে নাকি। ব্যাকগ্রাউন্ড কালার আর জি দিয়ে দেওয়ার পরে 0.5 কি হলো, এটা তাহলে একটা ডার্কিশ টাইপের একটা কালার চলে আসছে, আসছে না? এবার জি আমরা আরো প্যাডিং দেবো এখানে, কারণ এখানে প্যাডিংটা অনেক কম মনে হচ্ছে। আমরা আরো প্যাডিং দেবো এখানে, মোটামুটি 100 দিলে বেশি মনে হবে, এত বেশি দেওয়া যাবে না, আর একটু কম করতে হবে। তো যাই হোক, মার্জিন যদি চারিদিক থেকে আমরা মোটামুটি 50 পিক্সেল দিই, এটা অনেক ছোট বড় অনেক কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্যাডিং আমরা এত দেবো না, প্যাডিং মার্জিন যদি বাইরে 50 দিই, এটাও 50 দিই। ঠিক আছে, এরকম ভাবে আমরা মূলত ফর্ম তৈরি করবো। তো এগুলোর ফর্মের ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় হয়তো বা, সেটা আপনাদের একটু খুঁজে বের করে নিতে হবে, কারণ এখানে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড ওয়ালা ফর্ম কি আছে দেখি তো। ফর্ম, আচ্ছা আপনি ওই ফর্মটা কই থেকে অ্যাড করছিলেন? ভাই, আমার ফর্মটা হচ্ছে ওখান থেকে অ্যাড করে আমি কাস্টমাইজ করে দিয়েছি, আপনি যেভাবে নিয়ে আসছিলেন আর কি, ওইভাবেই কাস্টমাইজ করছি। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে আমরা ওই ফর্মটাই আনি। তো এবার আমরা যেটা করব, তো যেহেতু কাস্টমাইজ আপনি করছিলেন, তো আপনি পারলে দেখি আমাদের হয় কিনা। আচ্ছা, আমরা এবার কলামে কিছু কাজ করি। অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে মার্জিন, সেটা মার্জিন দেওয়া কেন, প্যাডিং হওয়ার কথা। হ্যাঁ, তো প্যাডিং দিলে তো বাড়তেছে, মার্জিন দিলে এটা বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা হলো, সমস্যা নাই। মোটামুটি এটা ধরে নিন আমাদের একটা ফর্ম। ঠিক আছে, তো আমরা এই ফর্মে জাস্ট আরেকটা কাজ করব, বর্ডার রেডিয়াসটা দিয়ে দিব, কাস্টম সিএসএস বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস মোটামুটি 10 পিক্সেল দেওয়ার পরে এবার আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দিতে পারি বর্ডার থেকে, যে বক্স শ্যাডো যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমরা এখানে ট্রেডিং অপশন, ব্লারের ক্ষেত্রে আমরা 30 ইউজ করবো, 30, ভার্টিক্যালটা একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, এটা ফর্মের ভিতরে হচ্ছে, আমাদের ফর্মের ভিতরে দরকার নাই, আমরা টোটালটাই কাস্টম সিএসএস দিয়েই করব। বক্স শ্যাডো, বক্স শ্যাডো 00 পিক্সেল 0 RGB, RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু অ্যান্ড আলফা, এটা মনে রাখবেন। আপনারা যখন কাস্টম সিএসএস বা এইচটিএমএল এর ক্লাস করবেন তখন এগুলো দেখতে পাবেন। ঠিক আছে, সিএক্স এনআই। আচ্ছা যাই হোক, এটা হয়তো বা হচ্ছে না, সমস্যা নাই, আমাদের এরকম ভাবে থাকলে চলবে, বক্স শ্যাডোর দরকার নেই। আপডেট, এটা আপডেট হোক। আর আপনারা যে এই জিনিসটা খেয়াল করবেন, কাজ করতে করতে দেখবেন এখানে হ্যাশ চলে আসছে,
হ্যাশটা তুলে আবার রিলোড দিয়ে নেমে রাখছে। ভাই হ্যাশটা কেন আসে? হ্যাশটা মূলত আপনাদের ব্রাউজারের ক্যাশ ফাইল, ঠিক আছে? অর্থাৎ আপনারা যখন কাজ করবেন তখন প্রত্যেকটার একটা করে রেকর্ড থাকে। আপনি যে এক একটা ক্লিক করতেছেন, এই ক্লিকেরও এক একটা রেকর্ড থাকে আপনাদের এই এলিমেন্টর যে ইয়েটা আছে, বিল্ডারটা আছে, এপ আছে। তো এই রেকর্ড থাকার কারণে এখানে মূলত এই ধরনের ইয়েটা আসে আর কি। তো যাই হোক, এবার এই সেকশনটাকে আমরা রেসপন্সিভ করবো কেমন ভাবে? এই যে আবার এসে মোবাইল মোডে আসলাম। মোবাইল মোডে আসলে কি হচ্ছে যে দেখবেন যে এইরকম হয়ে যাচ্ছে, এটা একটু অড দেখাচ্ছে। তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, যে ফন্ট সাইজটাকে একটু কমিয়ে দেবো, আর এটার যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে এটা লেফট করে দেবো। লেফট করে যে স্টাইল থেকে ফন্ট সাইজটা একটু কমিয়ে দেবো। ফন্ট সাইজটা আমরা মোটামুটি 32, এটা মোটামুটি ঠিক আছে বলা যায়। আর এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিসে দেওয়া আছে? এখানে পুরা ওই, পুরা হ্যাঁ হ্যাঁ, সেকশনে দিয়েছি। আচ্ছা, ওকে, সেকশনে আসলাম। তো সেকশনের যে হাইটটা আছে, ঠিক আছে, হাইটটাও দরকার পড়লে চেঞ্জ করবেন। তো আচ্ছা ঠিক আছে, এবার আমরা স্টাইলে যাই। যাওয়ার পরে এখানে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমি। কি এটা মূলত কি আসলে? ব্যাকগ্রাউন্ডটা কিসের? কোনো একটা ইমেজ? ওভারলে, একটা ইমেজ আছে আর একটা ওভারলে করা আছে, ওভারলে। অর্থাৎ ওভারলের ভিতরে টোটালটা বসাইছেন আপনি? ভাই একটা সেকশনের একটা ইমেজ দেয়া আছে ব্যাকগ্রাউন্ড, আর ওই ব্যাকগ্রাউন্ডের উপরে ওভারলে করা আছে। কোথায়? এখানে তো নাই, কোনো ইমেজই তো নাই। এটা তো ব্যাকগ্রাউন্ড সেকশন। এখানে কিন্তু আমি কোনো ইমেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি ইমেজের পজিশন। ওভারলেটা চেঞ্জ করে দেখেন, তারপরে ইমেজটা। আর না হলে আপনি একটু ডিলিট করে দেখতে পারেন। আমি ঠিক আসলে এই মুহূর্তে বলতে পারছি না কেন আসছে না। আচ্ছা, আমরা ডেস্কটপ মুভ করে দেখি যদি আসে। ডেস্কটপ মোডে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, ও আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড আপনি কোনো সেটআপ করেন না লাইক, যেখানে এটা হবে সেন্টার, অ্যাটাচমেন্টটা যা আছে তাই। রিপিটের ক্ষেত্রে রিপিটটা হবে নো রিপিট, আর সাইজটা হবে কভার। ভাই অপশন গুলো তো বুঝি না কোনটা আসলে কি কাজ করে, এই জন্য যতটুকু পারছি আর কি চেষ্টা করছিলাম। আচ্ছা ঠিক আছে। তো পজিশন বলতে আপনাদের ইমেজের যে ভিউ পজিশনটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন প্রবলেমটা হচ্ছে মার্জিং প্যাডিং, এই জিনিসগুলোতে ভাই এইগুলো আসলে বুঝি না কত বা কোনটা কি আসলে। মার্জিন প্যাডিং এগুলো তো আসলে আপনারা যারা সিএসএস জানেন তারা অনেক বেটার জানেন, কিন্তু সিএসএস না জানলে তো এটা আপনাদের বোঝানো একটু মুশকিল হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, আমি ট্রাই করতেছি। আপনারা একটু লক্ষ্য করবেন, ইন্সপেক্ট বক্স যখন আসবে তখন দেখবেন এই যে এই যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন কি? জি ভাই তো এখানে দেখলে আরো কনফিউজ হয়ে যাবে। তো এখানে আমি যে বিষয়টা বোঝাই সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এই যে এতগুলো বক্স দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই বক্স গুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কাজ। এটা কেমন? এই যে প্রথমে যে বক্সে একটা সাইজ দেখতে পাচ্ছেন 400 বাই 502, জি। জি ভাই, এটা আমাদের মেইন এলিমেন্ট, অর্থাৎ আমাদের মেইন যে এলিমেন্টটা এটা, ঠিক আছে। আর এই যে প্যাডিংটা হচ্ছে বাইরের সাইড এই এলিমেন্টের, সরি, মূলত এই যে টোটাল বক্সটা, এই যে ব্ল্যাক কালারের একটা বক্স দেখা যাচ্ছে না, জি, এই বক্সটার মেইন উইডথটা হচ্ছে এইটা, ঠিক আছে, মানে এখান থেকে সলিড এখানে। বক্সটার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, সলিড বক্সটা হচ্ছে এই, ঠিক আছে। এই সলিড বক্সের ভেতরের সাইড,
অর্থাৎ এই যে ভেতরের সাইডটা, এটা হচ্ছে প্যাডিং। অর্থাৎ আচ্ছা প্যাডিং বলতে বোঝায় আপনাদের কি বলবো, এভাবে তো আসলে বোঝানো যায় না। একটা ধরেন কন্টেইনার, ঠিক আছে, একটা কন্টেইনারের ভিতরে আপনি চাচ্ছেন কিছু ম্যাটেরিয়াল রাখতে, যেগুলো আসলে মূলত আপনার আচ্ছা, এটা আমি আপনাদের যখন এইচটিএমএল সিএসএস বোঝাবো তখন বুঝেন, মানে এই বিষয়টা এইভাবে আপনারা বুঝালে আচ্ছা বুঝবেন না, মানে কারণ আপনি, আচ্ছা ঠিক আছে, আপনি ওইভাবে না বলে এইভাবে কি বলতে পারেন যে মানে সেকশন দিয়ে বুঝাই দিলেন যে সেকশনের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে একটা সেকশনের হুম হুম, ভিতরে, ওকে ওকে ওকে, সেটার, হ্যাঁ এইভাবে বুঝাইলে ভালো হয়। হ্যাঁ। তো মেন বিষয় হচ্ছে যে এটা আমাদের টোটাল সেকশন, ওকে। এই জি টোটাল সেকশনের ভিতরে যতগুলো স্পেসিং আমরা নিব, হ্যাঁ, জি যেরকম এই যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, ঠিক আছে, এই দুইটা সেকশন। এখন এই দুইটা সেকশনের ভিতর সাইডে যে সকল এই যে স্পেসটা আছে ভিতরের দিকে, ঠিক আছে, জি জি। এই স্পেসটা হচ্ছে আমাদের প্যাডিং। এই আচ্ছা সেকশনের ভিতরের স্পেসটা হচ্ছে প্যাডিং। আর এই সেকশনের যে হোয়াইট কালারের যে বর্ডারটা আছে, এই বর্ডারের বাইরের সাইড যেগুলো, এগুলো হচ্ছে মানে কাব্য মার্জিন। ভাই আপনি বলতে চাচ্ছেন যে আমরা একটা কলামের ভিতরে যে এলিমেন্টটা নিব সেই এলিমেন্টের মধ্যে যে মানে স্পেস গুলো থাকবে মানে আশেপাশে ডানে বামে বা উপরে নিচে, সেটা হচ্ছে আমার প্যাডিং। আর আমার হ্যাঁ, কলামের যে বর্ডারটা সেটা হচ্ছে আমার মার্জিন, তাই তো? না, কলামের যে বর্ডার এটা হচ্ছে বর্ডার, আর বর্ডারের বাইরের সাইড যেগুলো, অর্থাৎ এই যে কলামের আমি বর্ডারটা নিচ্ছি, ঠিক আছে, এই জি বর্ডারের বাইরের সাইডে যে এত বড় একটা স্পেস আছে না, জি এই জি যে এই যে সেটা বাইরের দিকে স্পেস, এটা হচ্ছে মার্জিন। বুঝতে পারছি ভাই। এটা আসলে এইভাবে বোঝানো যায় না, যখন এইচটিএমএল সিএসএস আপনাদের সলিড ক্লাস হবে তখন বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন ভাইয়া, যতটুকু বুঝছেন, হ্যাঁ। একটু আগে যে আপনি যে জায়গাটা দেখালেন, অর্থাৎ বিভিন্ন মানে প্যাড মার্জিন সবগুলো একখানে করে যে পিকচারটা দেখাইলো, হুম হুম। একটু ওই জায়গাটাতে গিয়ে জুম করে দেখ, জুম করেন তো। মূলত এটা আসলে জুম করা যায় কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক তাহলে আছে, জুম সম্ভবত করে যায় না, চেষ্টা করছিলাম। আচ্ছা ঠিক আছে, একটু আহ, ওখানে যান, একটু আগে যেখানে ছিলেন একটু আগে যেখানে ছিলাম বলতে, ওই মার্জিন প্যাড, ওই 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 space করে। ওকে ট্রাই করি। হ্যাঁ, এই এসে চলে গেছিল। হ্যাঁ, এখানে এখানে যে 400 বাই 502, হুম। এইটাতে হচ্ছে আমাদের মেইন এলিমেন্টটা, অর্থাৎ এখানে আমাদের যে লেখাগুলো ছিল সেটা থাকবে। দেখা যাচ্ছে না, একটু উপরে উঠান। এখানে 400 বাই 1036 আছে, এটা হচ্ছে আমাদের হুম মেইন হুম। এলিমেন্টটা। হ্যাঁ, এটা আমাদের মেইন এলিমেন্ট, আর ঠিক এখানে আছে। এখানে আমাদের লেখাগুলো থাকবে। এই যে টোটাল বর্ডারের অংশটুকু দেখতে পাচ্ছেন না, জি এই যে বক্সটা, ঠিক আছে, বাদামি কালারের যে বক্স, এই বক্সটাই মূলত আমাদের টোটাল এলিমেন্ট, ওকে। আর এর ভিতরে এই যে প্যাডিং নামে যে সেকশনটা দেখা যাচ্ছে, এটা মূলত ভিতরের সাইডে, আমাদের বক্সের ভিতরের সাইডে এই যে এই অংশটুকু, এটা হচ্ছে প্যাডিং, ঠিক আছে। আর বর্ডারটা হচ্ছে এই যে কালো কালারের বর্ডারটা, এটা। আর মার্জিন হচ্ছে এটার বাইরের সাইড, এটার বাইরের সাইড, এই যে বাইরের সাইড। আর বাইরের সাইডটা। পুরো পজিশনটা হচ্ছে আমাদের যে রো যেটা নিয়েছি বা কলাম নিয়েছি সেটা। না, পজিশন বলতে পজিশন হচ্ছে আপনার সেকশনটা এটা কি মেবি। পজিশন হচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তো পজিশন বলতে যে আমরা সেদিন ড্রাগ করে করে একটা বিষয় দেখলাম না, যে ড্রাগ করে করে আমরা পজিশনিং করে ফেলতেছি। হ্যাঁ, পজিশন বলতে মূলত আপনাদের এই যে একটা পেজ আছে, পেজের এক্স, মানে এটাকে ধরে ওয়াই, ওয়াই হচ্ছে যে পজিশন, এটাকে ধরে এক্স পজিশন। তো এইখানে আপনি এই পেজের এক্স বা ওয়াই পজিশনে যে কোনো জায়গায় যে এলিমেন্টটা রাখবেন, এটা হচ্ছে পজিশন। এটা আপনারা বুঝতে পারবেন যখন কাস্টম ভাবে সিএসএস করা হবে তখন। এখন মূলত বললে আসলে বুঝতে পারবেন না, ভাই ঠিক আমি আছে। একটা উদাহরণ দেবো ভাই। আহ, বলেন। হ্যাঁ, ধরেন আপনি একটা টেলিভিশন কিনছেন বা একটা পিসি কিনছেন। তো পিসিটা যখন নিয়ে আসলেন তখন ওর উপরে যে হচ্ছে পলিস্টাইরিন সহ তো পিসিটাকে কভার করা থাকে,
তাই না, একটা কার্টুনের মধ্যে। তো এখন আপনি যদি ওই পলিস্টাইরিনটাকে বাদ দিয়ে আবার হচ্ছে ওই পিসিটাকে হচ্ছে ওই বক্সের মধ্যে রাখেন, তাহলে দেখবেন যে একটা ফাঁকা জায়গা দেখা যায়। মানে আপনার পিসিটা আর হচ্ছে আপনার বক্সের মাঝামাঝি জায়গায় একটা ফাঁকা জায়গা দেখা যায়। এই জায়গাটা আপনি প্যাডিং ধরতে পারেন। আর হচ্ছে যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে আপনি আপনার মার্জিন ধরতে পারেন, আর পিসিটা আপনার হচ্ছে এলিমেন্ট, আর আপনার বক্সের যে বাইরের অংশটা এটা হচ্ছে আপনার মার্জিনের, আই মিন মার্জিনের বাইরের অংশ আর কি যেটা। বুঝতে পারছেন কি সবাই, বিষয়টা কি ক্লিয়ার? আমি বুঝতে পারছি ভাই, জি জি, অন্যদের কি বুঝতে অবস্থা তারা। পারছি। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা আমাদের কাজে আসি। তো এই যে এখানে আমাদের এই বিষয়টা পজিশনিং, পজিশনিং বলতে আমরা ডিসপ্লেতে কতটুকু ইমেজ দেখতে পাবো আর ইমেজের কোন অংশটা দেখতে পাবো সেটাই আমরা এখানে ডিফাইন করে দিই। ঠিক আছে, যে পজিশন সেন্টার সেন্টার, অর্থাৎ এই টোটাল ইমেজের এই সেন্টারের অংশটুকু আমরা ইমেজে দেখতে পাবো। ঠিক আছে, সেটা যে কোনো পজিশনেই হতে পারে। তা আমরা মূলত, যেহেতু এখানে একটা ওভারলে দেওয়া আছে, তো ওভারলেটা আমরা, আমার মনে হয় উম, তুলে দিলেও চলে, কারণ এই ধরনের ওভারলে মোটামুটি আসলে দরকার পড়ে না, আপনি যে কোনো এক টাইপের ওভারলে দিতে পারেন। ভাই আমি হচ্ছে যে ওয়েবসাইটটা ফলো করে করেছি সেটা এরকমই ছিল, এরকমই করেছি আর কি, মানে ওইটার মতো আচ্ছা করে আচ্ছা, করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যার তাহলে কারণে হয়তো কিন্তু আমি একটা নতুন একটা এই যে আইটেমটা শিখতে পারছি, যে ওভারলে এটা জিনিসটা বা এটা কিভাবে দেয় 70-30%, এটা কিন্তু এইভাবেই শিখতে পারছি, নাহলে হয়তো বা স্কিপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু দিচ্ছেন আর বলতেছেন এরকম আছে, ওকে, সমস্যা নেই। অনেক অনেক ওয়েবসাইটে হয়তো বা থাকতেও পারে, কারণ একসাথে সব ওয়েবসাইট তো ভিজিট করা সম্ভব না, বা একসাথে সব ওয়েবসাইটের ডিজাইনও দেখা সম্ভব না। যাই কাব্য হোক, ভাই, ওই হ্যাঁ, আপনি যদি ওই অ্যাস্ট্রা টেমপ্লেটস সম্ভবত আছে, ওখানে গিয়ে ওয়ান পেজ লিখে সার্চ দিলে আমি যে ওয়েবসাইটটা ফলো করছি সেটা আছে এখানে, ওখানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা কি করব, যে এখানে দেখতে পাচ্ছেন পজিশনের পাশেই আবার ডেস্কটপ, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে ট্যাবলেট মোড আছে, ফোন মোবাইল মোডও আছে। ঠিক আছে, অর্থাৎ আপনারা এখান থেকেও এগুলো রেসপন্সিভ করতে পারেন। তো অর্থাৎ এই ইমেজটাকে রেসপন্সিভ করতে পারেন। তো আমি যদি মোবাইলে ক্লিক করি, মোবাইলে ক্লিক করলে কিন্তু যে ইমেজটা দেখা যাচ্ছে না, ইমেজটা সেন্টার সেন্টার পজিশনে আছে কিন্তু দেখা যাচ্ছে না। হুম, কিন্তু আমাদের এই যে ইমেজের যে ফিক্সিংটা আমরা দিয়ে দিয়েছি এটা কিন্তু ঠিকঠাকই আছে। তো এবার আমরা যেটা করব, যে আমাদের এই যে ফর্মটাকে ডিজাইন করা দরকার। তো ফর্মে আবার আমরা চলে আসলাম, এসে মিডিল, আর এটা সেন্টার। এবার আমরা অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে গেলে আমরা যে মার্জিন প্যাডিং গুলো দিয়েছি, তো মার্জিন প্যাডিং গুলো আগে আমরা জিরো করে দিই। প্যাডিং আমি জিরো করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোটামুটি সবকিছু ওকে হয়ে গেছে। তো এটার ভিতরে যদি আমি যাই, এখানে যাওয়ার পর অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে যদি প্যাডিং আমরা একটু কমিয়ে দিই 10 পিক্সেল, তাও বেশি লাগতেছে। যদি যেটা একেবারে জিরোই করে দিই, কথার কথা, সাপোজ করি জিরো করলেও এটা এমন আসতেছে, কারণ এটার সাথে হয়তো বা কিছু মার্জিনও অ্যাড হয়ে আছে। তো মার্জিন যদি আউট করে দিই, তো মার্জিন করে দিলে এটা এমন হবে। তো মার্জিন ফুলফিল আউট না করে সামান্য কিছু প্যাডিং দিয়ে রাখি, 10 পিক্সেল প্যাডিং দিয়ে রাখি। তো প্যাডিং দিয়ে রাখলে আমাদের কেন হচ্ছে না, একটু বেশি রাখতে হবে, 22। ওকে, তো আমাদের এই যে এখানে ফর্মটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেল। ঠিক আছে, এটা মোবাইল ভিউ এমন আসবে। তো যদি ট্যাবলেট ভিউ যায়, তো ট্যাবলেট ভিউ মোটামুটি এখানেও অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমরা প্যাডিং আগে জিরো করে দেখি, প্যাডিং জিরো, মার্জিনও যদি জিরো করে দেই, জিরো করলে এটা এইরকম আসতেছে। তো এটাই মোটামুটি আমি মনে করি ঠিক আছে। হুম, আর এবার আমাদের এই সেকশনের ইমেজটা অবস্থা দেখতে হবে। ইমেজের অবস্থায় গেলে ইমেজটাকেও সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট যা আছে তাই, রিপিটটাকে নো রিপিট। রিপিটটা আসলে কি ভাই? আচ্ছা, রিপিটটাও বুঝাচ্ছি, আর সাইজটা আগে কভার। রিপিট মূলত মূলত আপনাদের এই যে ইমেজটা আছে, ঠিক আছে, এই ইমেজটা অনেক সময় আপনাদের ডিসপ্লেতে ধরে অনেক জায়গা আবার ফাঁকা থাকতে পারে।
ঠিক আছে, অর্থাৎ আপনাদের ইমেজের যে সাইজটা সেটা যদি ছোট হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের ওই হওয়ার পরে অনেকখানি জায়গা হয়তো বা ফাঁকা থাকতে পারে। তখন সেটা ফিল আপ করার জন্য এই ইমেজটাই সেকেন্ড টাইম আবার রিপিট হয় এই ইমেজের সাথেই, সেই রিপিটই বুঝতে হচ্ছে এটা। বুঝতে পারছি। ঠিক আছে, তো আবার এই যে এখানে দেখবেন যে আমাদের এই যে এটারেও কল টু অ্যাকশন বাটনটা আবার চলে আসছে। ঠিক আছে, তো আমরা এই বাটনটাকেও চাইলে ডিজেবলও করে দিতে পারি, আবার চাইলে যে এই কলমটাকে একটু কমিয়ে এটা একটু ফিক্সিং করে এখানে নিয়ে আসতে পারি। তো মূলত এইভাবে আমরা আমাদের ফিক্সিং এর কাজগুলো করে থাকি বা রেসপন্সিভ এর কাজগুলো করে থাকি। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারতেছেন এগুলো কিভাবে করা হচ্ছে? জি জি, বুঝতে পারছি। আর দেখাতে হবে এখানে কিভাবে কি করতে হবে? জি না, আমরা মনে হয় আজকে ফাইবারে গেলেই ভালো হয়। ভাই ইমেজটা, ও বুঝতে আরেকটা পারছি। বিষয়, ওই ম্যাপ চেঞ্জ করতে পারতেছিলাম না, লোকেশন মানে যেটা আচ্ছা, দেওয়া আছে, মানে দেখা যাচ্ছে এখানে লন্ডন দেওয়া আছে, তো লন্ডনই বারবার আসতেছে, যদি ইচ্ছে করতে যাই চেঞ্জ হচ্ছে না। আপনারা আগেই ম্যাপে যাবেন। ম্যাপ ম্যাপে যাওয়ার পরে যে যে যার যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কিভাবে সেটা হচ্ছে, আমি আমারটার নাম লিখলাম নাটোর। নাটোর লিখে এন্টার যদি দিই তাহলে আমাদের নাটোর সিটিটা চলে আসবে। আমরা যদি এই যে নাটোর ডিস্ট্রিক্ট, মূলত কিওয়ার্ড হচ্ছে এটা, এটা ধরে কপি করে এলিমেন্টের হোমে যায় এবং এখানে যদি কপি করে জাস্ট পেস্ট করে দেই তাহলে দেখবেন যে আমাদের নাটোর এখানে চলে আসছে। একটু টাইম নিচ্ছে কিন্তু চলে আসবে এখানে। ও লিঙ্কটা কপি নাটোরে করতে আসবে হবে এখানে। না? না, লিঙ্ক শুধু ও নাম কপি করলেই হবে। আচ্ছা আচ্ছা। ঠিকানাটা কপি করলেই হবে আর কি। ও আমি লিঙ্কটা কপি করছিলাম, ওই জন্য হয়নি তাহলে। তো এই যে আপডেট ডান, এই যে নাটোর দেখা যাচ্ছে। জি জি। ডান, আমাদের কাজ কিন্তু এখানে শেষ, এখানে আর কোনো কাজ নাই আমাদের। তো যাই হোক, ওই ওই ইমেজটা মানে ইমেজ গুলো অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না, ছোট বড় হচ্ছিল। ইমেজ আমার ইতে মানে ওয়েবসাইটে, মানে আমি যেটা এডিট করছিলাম আর কি, সেখানে 4টে ইমেজ ছিল। মানে আমি গ্যালারি নিছিলাম, আহ, ওখানে 4টে ইমেজ অ্যাড করি, 3টা ঠিকঠাক হয় কিন্তু বাকি একটা হচ্ছে একটু ছোট হয়, আমি ওটা অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। ওটা কি পিক্সেলের কারণে? ইমেজের ক্ষেত্রে অনেক টাইপের কাজই হইতে পারে, যেমন দেখা যাচ্ছে যে আপনার অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে আপনি কাস্টম ভাবে সাইজ দিতে পারেন, নয়তো দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা ইমেজের সাইজটাই ওইভাবে আছে, এরকমও হইতে পারে। আমার যতটুকু মনে হয় ইমেজের সাইজটা এইভাবে হয়তো বা ওরকম ভাবে হয়েছে। আহ, ওইটাকে মানে কাস্টম মানে সিএসএস ছাড়া আর কোনো ওয়ে নাই? সিএসএস ছাড়া ওয়ে বলতে গেলে এই যে এখানে যেরকম আমরা ইমেজটাকে সিলেক্ট করতেছি, ঠিক আছে, যে কন্টেন্ট আসলাম, যেখানে আমরা কাস্টম দিয়ে রাখছি, কাস্টম না দিয়ে রেখে যদি আমরা একদম মিডিয়াম করে রাখি, মিডিয়াম করে রাখলে হবে কি এটা অটোমেটিক ওটার সাইজ অনুযায়ী কম বেশি হবে। আবার যদি মনে করেন ধরলাম আমি ফুল, ফুল যদি করি তাহলে আবার ফুল সাইজ ওয়াইজ যা আছে তাই হবে। ঠিক আছে, অর্থাৎ মানে আপনি এখান থেকে সিলেক্ট করে দেখবেন আসে আসলে যে এটা আপনার ইমেজের সাথে ম্যাচ করে কিনা। আর কিছু কিছু ইমেজই থাকে নির্দিষ্ট সাইজ ওয়াইজ করে দেওয়াই থাকে, সেগুলোর ক্ষেত্রে আমাদের হয়তো বা কাস্টমাইজ করে দিতে হয়। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। তো যিনি এটা করছেন শুভ, উনি এইটা আগে দেখবেন, দেখবেন যে এখানে কিভাবে ইয়ে করা আছে, রেসপন্সিভ করা আছে, সে ওয়াইজ এখানে কাজ করবেন। ঠিক আছে, ঠিক রেসপন্সিভের আছে। সব সব রেসপন্সিভ রুলসই একই, এভাবেই হয়। জাস্ট আপনাদের একটু মাথা খাটিয়ে ওগুলো ওখানে ফিক্স করে নিতে হয়, নাথিং এলস। তো যাই হোক, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, এখানে আর আমাদের কোনো কাজ নাই। আমরা ক্লোজ করে দিলাম।
টোটালটাই। তো যাই হোক, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে এই ব্যাপারে, রেসপন্সিভ ব্যাপারে? আপাতত নাই ভাই, আগে প্র্যাকটিস করি তারপর দেখা যাবে কি করবো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবারই তো তাহলে ইস্যুটা তাই। আচ্ছা, এখানে যিনি কথা বলতেছেন না, লাইক রাব্বি ইসলাম, আপনি কি বুঝছেন? রাব্বি ইসলাম, যদি আপনার মাইক্রোফোনের প্রবলেম থাকে আপনি চ্যাট বক্সে লিখতে পারেন। উনি কি আসলে ক্লাসে আছে? রিমু, আপনি কি আছেন? আচ্ছা ওকে, ঠিক আছে। শুনতে পাচ্ছেন আমাদের কথা, বা যেটা আমি এতক্ষণ দেখালাম আপনি বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে এবার আপনাদের ভিতরে কেউ একজন আপনাদের ডিসপ্লেটা প্রেজেন্ট করেন, যিনি কিনা এই মুহূর্তে ফাইবার অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক। আমি আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট করেন আপনার কিছু। মন ভাই আপনি ভালো কথা, আমাদের টেকনিক খুলে দিতে হবে আপনাকে। আসলে আসলে ভিডিও রেকর্ডিং হচ্ছে না। ঘটনা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করলে আমি কিন্তু এক্সট্রা ভাবে ভিডিও রেকর্ড ছাড়া কাজ করতে পারি না, আপনারা কিন্তু পারেন। আমি এখন যা করব আপনারা কিন্তু নিজে নিজে করতে পারবেন, কিন্তু আমি কিন্তু পারবো না। কারণ আমি যদি কাজ করি তাহলে ভিডিও রেকর্ডটা তাহলে আমার কাজটা দেখাবে। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারছি, কিন্তু আমিও রেকর্ড রেকর্ড ছাড়া কাজ করি না, আমি আটকায় যাই। ও, আচ্ছা। তাহলে এই যে ভিডিও রেকর্ড থাকবে ওখান থেকে দেখে দেখে হেল্প নিয়ে করবে। হ্যাঁ সেটা তো অবশ্যই। আচ্ছা, আপনারা চাইলে হচ্ছে গুগল ইউটিউবেও কিন্তু ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে এরকম অনেক ভিডিও আছে, ওইখান থেকেও হেল্প নিতে পারবেন, হ্যাঁ, ভিডিওটা তো। ওটা আছে। তারপরেও ভাই আমাদেরকে যেভাবে দেখাবে, অ্যাডভাইস দিবে, এভাবে করলে ভালো হবে। মূলত ইউটিউবে যা আছে এর বাইরে কিছু কিছু জিনিস হয়তো বা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আবার কিছু কিছু জিনিসগুলো আছে দেখা যাচ্ছে যে ফেসবুকের সাথে বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হ্যাঁ, জায়গায় ভাই, ইউটিউব হোক, হ্যাঁ, এইসব জায়গায় আপনাদের অনেক কিছু টিপস ট্রিক্স দেওয়া থাকতে পারে, ওগুলো হয়তো বা আমার কাছে নাও পাইতে পারেন। তো আপনারা সবকিছু মিলাই দেখবেন যে যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটাই আপনারা ফলো করতে পারবেন, ঠিক আছে? তবে আমি আপনাদের কিছু অ্যাডভান্স টাইপের টিপস এন্ড ট্রিক্স দেখাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমরা শুরু করি। কারণ ইউটিউবে সার্চ দিলে অনেক ফাইবার অ্যাকাউন্ট খোলার নিয়ম আছে। হ্যাঁ, এটা দেখে করাই যায়, কিন্তু আমরা চাচ্ছি যেহেতু আমরা একটা কোর্স করতেছি আপনিই আমাদেরকে শেখান, তাহলে অনেক আগেই খুলতে পারতাম, খুলি নাই ইচ্ছাকৃতভাবে। তা তো অবশ্যই। তো যাই হোক, এখন আপনারা কি করবেন, আপনি fiverr.com এ যান। আর প্রথম কথা, আপনাদের কারো কি ফাইবার অ্যাকাউন্ট আগে থেকেই আছে? আমার নাই, অন্য কারো থাকতে পারে। আমার আছে ভাই। আচ্ছা ভাই, আমারও আছে। তার মানে তো আপনাদের অনেক জনেরই ফাইবার অ্যাকাউন্ট আছে। আপনারা কি ওই সকল ফাইবার অ্যাকাউন্টে রিভিউ পেয়েছেন? ভাই ভাই কাজ শুধু তো এমনি করি নাই, খুলে রাখছি। রিভিউ পাবো কেন? এমনি খুলে রাখছি, গিগও তৈরি করছিলাম জাস্ট প্র্যাকটিস বা জানার জন্য। আচ্ছা, কতদিন আগে? মাসখানেক আগে হবে ভাই, বা তারও বেশি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু অ্যাকাউন্ট আছে তো তাহলে আপনাদের এটা একটা অ্যাডভান্টেজ। তো তারপরেও আপনারা সবসময় চেষ্টা করবেন যে নতুন অ্যাকাউন্ট খোলার, কারণ অনেক বিষয় আছে, যেমন দেখা যাচ্ছে যে 1 মাসের বেশি যদি একটা অ্যাকাউন্টে কোনো অর্ডার না পড়ে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কিন্তু ডাউন হয়ে যায়। সে অ্যাকাউন্টে সে অ্যাকাউন্ট গুলো কিন্তু আসলে এসিও
কিওয়ার্ড বা এসইও র্যাঙ্কিং এগুলো কিন্তু হারায় ফেলে, ঠিক আছে? তো জি যাই নিতিন হোক, ভাই। আর নতুন করে খুলতে হলেও এই অ্যাকাউন্টটা ডিলিট থাকতে হবে, এবং এই অ্যাকাউন্টে যে সকল লিঙ্ক ইউজ করছেন লাইক জিমেইল, ফেসবুক, ইটিসি, এগুলো কোনোটাই সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন না। আরেকবার যদি বলতেন ভাইয়া, কি বললেন বুঝি নেই। য- যদি কারো এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে, হ্যাঁ ঠিক আছে, সে যদি মনে করে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলবো, এই ক্ষেত্রে তার ওই অ্যাকাউন্টটা ডিলিট করার পরে হ্যাঁ আগের অ্যাকাউন্টে যে সকল লিঙ্ক, অর্থাৎ জিমেইল, ফেসবুক, এটা যে সকল লিঙ্কগুলো এই মানে আগের ফাইবারে অ্যাড করা ছিল, ওগুলো হুম, টোটাল বাতিল, ওগুলো ও দিয়ে আর কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না। ও আচ্ছা, বুঝতে পারছি। এবং আপনার প্রয়োজন বোধে উইন্ডোজও দিতে হতে পারে, উইন্ডোজ দিয়ে নতুন করে পিসি সেটআপ দিয়ে তারপরে আপনার অ্যাকাউন্ট খুলতে হতে পারে, ঠিক আছে? ও আচ্ছা। তো যাই হোক, আপনি ফাইবারে যান, ফাইবারে যাওয়ার পরে ওইখানে দেখবেন জয়েন নাও বা জয়েন বাটন আছে, ওইটাতে ক্লিক করবেন। জি। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অটোমেশন দেখতে পাবেন, যেমন কন্টিনিউ গুগল, কন্টিনিউ ফেসবুক, ইটিসি। তো আমরা এগুলো কোনোটাই নিব না। আপনি এখানে একটা পার্সোনাল অফিসিয়াল ইমেইলটা দিবেন। কন্টিনিউ। হ্যাঁ, এমন কোনো ইমেল দিবেন যেটা কিনা অফিসিয়াল। এটাতে ফর দিস ইমেল ক্যান নট বি রেজিস্টার, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। এটা তো নিচ্ছে না ইমেলটা, অন্য মেল দিব। যে মেলটা আপনারা ইউজ করেন সেই মেলটাই দিবেন। তো হ্যাঁ, এটা যদি সবসময় ইউজ করেন হ্যাঁ, তাহলে এটা আমি এটা না নেওয়ার কারণ কি? সবসময় ইউজ করি। তাহলে আপনার অন্য কোনো ইমেল নাই? আছে। এটাই দেন। ঠিক আছে, এখানে একটা ইউজার নেম সিলেক্ট করবেন। ও অর্থাৎ আপনি এর আগে ট্রাই করেছেন এখানে অ্যাকাউন্ট খোলার? না, আমি তো করছিলাম মনে হয় বহুত আগে, করতে মুন পারি। ভাই মিথ্যা বলা যাবে না না কিন্তু না, বুঝছেন। মিথ্যা না, আসলে আমি আমি মনেই করতে পারতেছি না যে করছিলাম কিনা। অনেকদিন আগে হয়তো বা করতে পারি, কারণ তো এটা আসতো না, নাইলে এটা তো দিবে না মনে হয়। অলরেডি টেকেন, তার মানে অলরেডি আপনার টেকেন। এই নামে আপনার অ্যাকাউন্ট আছে। আমি তো আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হচ্ছে না। অন্য কেউ ইয়ে করুন, স্ক্রিন শেয়ার করুন, আপনি দেখুন, দেখা পরে তারপরে আপনি ইয়ে করুন, আমি দিচ্ছি অ্যাকাউন্ট খুলে দাদা, ট্রাই করেন। আমি দিচ্ছি। এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটা আগে ডিলিট করে নেবেন, ঠিক আছে? তার আগে আপনারা ট্রাই করবেন না কখনোই অ্যাকাউন্ট খোলার, না হলে কিন্তু কোনো ফল পাবেন না। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন। জি। আমি আমার পূর্বের অ্যাকাউন্টে যদি ডিলিট করে দেই, তাহলে ওই ফোন নাম্বারটি ব্যবহার করতে পারবো না? না, মানে কিছুই ব্যবহার করতে পারবো না, সব? সব বাতিল। ও আচ্ছা। ইনফ্যাক্ট আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করায় ফেলেন, তাহলে জানবেন না আপনার ওই আইডি কার্ডও ফাইবারের জন্য বাতিল। ও, আমার তো আসলে অ্যাকাউন্টটা অনেকদিন আগে খুলছিলাম, এটা তো মানে 1 বছর মতো হয়ে যাচ্ছে, খুলে রাখছিলাম। আচ্ছা, কি আপনার ওইখানে কি আইডি কার্ড ভেরিফিকেশন দরকার পড়ছিল? আইডি কার্ড ভেরিফিকেশন মতো করে নেই? আচ্ছা, না করলে তাহলে ঠিক আছে। না করলে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলবেন। ও, আচ্ছা। আচ্ছা শুভ, আপনি ফাইবারে যান, fiber.com। এটা ঠিক আছে। এখানে দেবো না, সিন করবো? সাইন ইন না, আপনি জয়েন, জয়েনে ক্লিক করবেন। শামীম আহমেদ, ফাইবারটা হাসি খেলা কোনো বিষয় না, ঠিক আছে? এখানে আপনাদের আগের কিছু ইউজ যদি আপনারা চান করতে পারেন, কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টটা র্যাঙ্কে আসবে না, ঠিক আছে? কিন্তু এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো কিন্তু আপনাদের কোনো
ফ্রি কোর্সে কেউ দেখাবেও না, এটা আপনারা এটা খেয়াল রাখবেন। ফ্রি কোর্সে এভাবে কেউ দেখাবেও না। আমরা মূলত আমি পার্সোনাল ভাবে যে সকল টিপস অ্যান্ড ট্রিক্স জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, এগুলো কিন্তু কোনো ফালতু বিষয় না, এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। কারণ এখানে আপনারা করতেছেন এটা হচ্ছে ফ্রি কোর্স, ঠিক আছে? আর আমরা যেটা করছি ওটা আমরা 12 থেকে 15 হাজার টাকা খরচ করে ওই ধরনের কোর্স গুলো করছি। তারপরে আমাদের পাশে কিন্তু এক্সপার্ট নামের যেই টাইটেলটা সেটা আসছে। ভাই একটু পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম একটা স্ট্রেংথ 12 ক্যারেক্টারে দিয়ে দিচ্ছি, তাও সমস্যা না। ইওর ইউজার নেম মাস্ট এন্ড উইথ এ লেটার অ্যান্ড ক্যান ইনক্লুড নাম্বার। এটা কি বলতে আসছে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এটা আমি সমাধান দিচ্ছি। তো শামীম আহমেদ যেটা বললাম সেটা হচ্ছে যে আপনারা এখানে ফেক অ্যাকাউন্ট বা এই ধরনের কোনো কিছু করে দেবো এরকম ট্রায়াল বলে কোনো বিষয় নাই ফাইবারে, ঠিক আছে? ফাইবারে আপনারা অ্যাকাউন্ট খুললে আপনি যদি মনে করেন যে এখন খুলবো না, আর 1 দিন পরে খুলবো, সেটা ঠিক আছে, ওকে। কিন্তু আপনি প্রথমে ট্রাই দিবেন, এই ধরনের কোনো কিছু কিন্তু হয় না। কারণ আপনি একবার যে ইনফরমেশন দিবেন সেই ইনফরমেশন ফাইবারের কাছে একবারে সরাসরি রেকর্ড হয়ে থাকবে। আপনি চাইলেও এক অ্যাকাউন্ট থাকাকালীন অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এটা ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশনস এর বাইরে। আচ্ছা ভাই, আমি যে আমার যে অ্যাকাউন্টটা আছে আমার তো মনেই নাই, অনেকদিন আগে হয়তোবা খুলে ফেলছি। যে নাম দিয়ে আমি খুলছি সেই নামও ইউজ করতে পারবো না? না তাহলে সেক্ষেত্রে আমার অরিজিনাল নাম যদি আমি ইউজ না করি, ফেক নেমই তো ইউজ করতে হবে, অন্য কোনো নাম। কিন্তু ওই না নামের তো আপনি ওই নামটাই ঘুরায় দেন, সমস্যা কি? এক নামে তো অনেকেও থাকে, অনেকেই থাকতে পারে, পারে না? হ্যাঁ, ঘুরাই দিব বলতে কোনো ডিজিট লাগাই দিব এরকম কিছু একটা? না, কোনো ডিজিট না, আপনি ওইটাকে একটা স্পেশাল ভাবে সাবমিট করেন। লাইক ধরেন কথার কথা, আপনি হতে যাচ্ছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক হুম। আছে, বা ফ্রিল্যান্সার, তা আপনি দিলেন কি ফ্রিল্যান্সার মুন অথবা ফ্রিল্যান্সার কামরুজ্জামান, আচ্ছা ঠিক আছে? এরকম ভাবে একটা নাম লিখে দেবেন যেটাতে আপনার নাম ইনক্লুড থাকবে কিন্তু সাথে আরেকটা কিওয়ার্ড ইউজ থাকবে, আচ্ছা আরেকটা কিওয়ার্ড থাকবে, তো আচ্ছা। যেটার মাধ্যমে অনেক কিছু মানে কিওয়ার্ড বলতে তো বুঝেনি, সার্চ জি জি ইঞ্জিন ব্যাপার আছে। জি। তো এরকম একটা কিওয়ার্ড সহ একটা নাম খুঁজবেন, আর যে আচ্ছা নামটা আপনার ব্র্যান্ড নেম হিসাবে কাজ করবে। আচ্ছা। তো যাই হোক, এবার শুভ আপনার দিকে আসি। তো আরিফ ইসদানে এই নাম, যেটা এই নামটা কিন্তু বলছে কি ইওর ইউজার নেম মাস্ট বি বিগিন উইথ এ লেটার ক্যান ইনক্লুড নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর, অর্থাৎ এই যে আপনি স্পেসটা দিয়েছেন না আরিফ জি ইসদানে, এই জি স্পেসটা চলবে না, ইউজার নেমে কোনো স্পেস হয় না। আপনি ওইটার ওকে। নিচে আন্ডারস্কোর দিয়ে দেন, সমস্যা নেই, স্পেসের জায়গায় আন্ডারস্কোর দিয়ে দেন, দেখবেন নিয়ে নেবে। এটা তো হলো না। আর এই নামটা আপনার শো করবে না, মূলত এই নামটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে না, আপনার প্রোফাইলে সেটিং আলাদাই আসবে, ওকে যে ওকে, সেটিং এ আপনি আপনার নামই দিতে পারবেন আলাদাভাবে। ঠিক আছে। আমি পাসওয়ার্ড তো দিলাম, কিন্তু কম্বাইন্ড পাসওয়ার্ডে নাম্বার। পাসওয়ার্ডে প্রথম অক্ষর বড় হাতের হবে, তারপরে এগুলো ছোট হাতের, এবং পাসওয়ার্ডের যে অপশনটা আছে, অর্থাৎ মানে এখানে আপনাদের এমন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটাতে আপনার সবকিছুর মিক্স আছে আর কি, নিউমেরিক। শো ভাই @, ছোট বড় এরকম টাইপ ইউজ করেন তাহলে হবে। ঠিক আছে, আমি দিচ্ছি। যে সাজেস্টেড পাসওয়ার্ড ওইটাও দিতে পারেন, সমস্যা নাই, ওইটাতেও হবে। সাজেস্টেডটাতেই ক্লিক করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিলে আরো ভালো। তবে পাসওয়ার্ডটা অবশ্যই ভালো হইতে হবে। এবং আর আমি ওইটা হার্ড হার্ড করে দিলাম। ওকে, সমস্যা নাই। তো ওই দুইটা আপনারা আপনি পারলে নোটপ্যাডে টাইপ করে রেখে দেবেন অন্য সময়। ওকে ওকে, তো এই যে আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার এবার দেখবেন যে আপনার ওই মেইলে একটা মেইল আছে। আমি লাস্ট আমার তো আপনি ব্রাউজার থেকে ওই মেইলটা ওপেন করেন, ওপেন করে কনফার্ম ইমেল করে দেন। অ্যাক্টিভেট এখন করবো। ফোন থেকে করেন না, এখান থেকে করেন, ফোনে তো লগ ইন নাই। দুটো লগ ইন আছে, আমি কি অ্যাক্টিভ এর অ্যাকাউন্ট করবো? হ্যাঁ, এই যে এখান থেকে করেন।
এখান থেকে? আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে করতেছি আমি। সমস্যা নেই। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ক্লিক করেন। করেছি। তো এবার দেখতে পাবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে, ঠিক আছে। আর এই অ্যাকাউন্টে বেসিক কিছু সেটিং থাকবে, সেগুলো আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখা দিচ্ছি, অসুবিধা নেই। এটা দেখে থেকে আপনারা সেটিং করে নেবেন। ফাইবার প্রো রিসোর্স ম্যাক্সেস এগুলো থেকে আমি আমার সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার মনে হয় প্রোফাইল। প্রোফাইল যেটা চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার যে এ লেখা যে লোগোটা আছে, এ হ্যাঁ, লেখা, তো এইটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন প্রোফাইল নামে একটা ড্রপ ডাউন আসবে। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি বের করে রাখছি এটা। এই যে প্রোফাইলে ক্লিক করেন। আপনার মূলত ডিসপ্লেটা অনেক স্লো হয়ে গেছে। যাই হোক, এখানে দেখবেন যে প্রোফাইল ইনফরমেশন যেটা আছে, এটার নিচে দেখেন একটা অপশন দিচ্ছে, হুইচ অপশন বেস্ট, উপরে উপরে, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, ঠিক আছে। তো এটা এখানে আপনি লিখবেন আই অ্যাম এ ফ্রিল্যান্সার, আমরা প্রেজেন্ট ওটাতে টিক দিবেন বা ওটা সিলেক্ট করবেন। দিয়েছি। দেওয়ার পরে একটু নিচের দিকে এসে সাবমিট করে দিবেন সেকশন যে বাটনটাতে। হ্যাঁ, আর এখানে ওয়েট, আর এখানে সেটিংসের আগে যে অপশনটা আছে ইন্টারনেট সিকিউরিটি, বা এখানে কিছু না কিছু একটা দিতে হবে। এখানে আপনারা ইন্টারনেট সিকিউরিটিও দিতে পারেন, আবার ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিবেন বা ওয়েব লিখে সার্চ দিবেন। মানে আইটি টেলিকমিউনিকেশন যেটা অপশনটা থাকে ওইটা সব থেকে বেটার। আর আইটি অথবা টেলিকমিউনিকেশন, একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন আইটি অথবা টেলিকমিউনিকেশন। আইটি, আইটি অ্যান্ড নেটওয়ার্ক সাপোর্ট, এটা একটা আছে। এটাই আর একটা আছে, সেটা হচ্ছে টেকনিক্যাল। আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস সাপোর্ট। আর একটা কথা কি বললেন আপনি? টেলিকমিউনিকেশন আদার। এটার দরকার নাই, আপনি উপরেরটাই দিতে পারেন, আইটিটাই দিতে পারেন। আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস সাপোর্ট। দেওয়ার পরে এবার সাবমিট দিয়ে দিবেন। আর গিগের বিষয়টা? গিগের বিষয়টাও বলতেছি, গিগের বিষয়টা অনেক বড়, যার কারণে প্রথমে আমরা এটা দেখবো, দেখার পরে একটা ব্রেকে যাব, ব্রেক থেকে আসা পরে জিনিসটা আমরা ক্লিয়ার করে বলবো। তাহলে এবারে আমরা কোথায় যাচ্ছি? সেভ চেঞ্জেস, ওকে। তো সেভ চেঞ্জেস করছেন? জি। এখনো পেজ তো আমরা রিলোড দেখি নাই, দেখতে পাই নাই। পেজটা রিলোড দেখি আসলো না আসলো কিছুই দেখতে পাই নাই। আমি তো সেভ চেঞ্জেস দিয়েছি। আবার এই পেজটা আসলো কেন? আবার দিব? না ভাই না আপনি না না। স্টক শেয়ার দিয়ে আবার নতুন করে ওকে 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 ওকে। খুব স্লো হয়ে গেছে। আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস, হ্যাঁ এবার সেভ চেঞ্জেস দিন। এই চেঞ্জ সেট লেখা আসছে। আচ্ছা, এই পেজটা তো রিলোড হওয়ার কথা। কোনো কারণে হচ্ছে না, আমি রিলোড দিয়ে দিই। রিলোড কোনো কারণে হচ্ছে না। তো এই গট ইট এটাতে ক্লিক করুন, দেখি আমি আসলে দেখি ফাইবারে কোনো বাগ আছে নাকি এই মুহূর্তে। বাগ তো ক্লিয়ার হয়ে গেছে, যে বাগটা ছিল ক্লিয়ার হয়ে গেছে। তো হয়তো বা ওনাদের কোনো ডেভেলপমেন্টের কাজ চলতেছে, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা লেফট সাইডে
প্রোফাইল বার এটাকে বলে, প্রোফাইল বার। এই প্রোফাইল বারে দেখতে পাচ্ছি যে ইউজার নেম, তারপরে আপনার প্রথম যে ইয়েটা আছে, প্রথম অংশটা সেটা হচ্ছে আপনাদের একটা ই লাগবে, ভালো একটা হাস্যোজ্জ্বল একটা ছবি লাগবে, যেখানে আপনাকে প্রফেশনালও মনে হয় এবং হাসি খুশি একটা আত্মবিশ্বাসী একজন বলে মনে হয়। এই টাইপের একটা ইমেজ আপনারা এখানে সাবমিট করবেন। ঠিক আছে, এই মুহূর্তে যদি আপনার থাকে তো আপনি সাবমিট করেন। ভাই স্টুডিওতে গিয়ে সুন্দর করে ছবি উঠে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে দাদা, আমি পরে করে নেবো। আর কোনো কাজ আছে কি? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি এই জিনিসটা ধীরে ধীরে সব আমার প্রোফাইল থেকে দেখা দিচ্ছি, কারণ এখানে এভাবে আপনারা এডিট করতে বললে বুঝবেন না। আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। তো দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ জি যাচ্ছে। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম যে আমার এখানে একটা ইমেজ আছে, তার নিচে আছে যে username, তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এগুলো বেসিক ইনফরমেশন, এগুলো অটোমেটিক থাকে। ঠিক আছে, আপনি শুধু এখানে একটা যে প্লেস হোল্ডার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিস রিলেটেড একটা ট্যাগ লাইন দিয়ে দিবেন। ঠিক আছে, এবং খেয়াল রাখবেন এই ট্যাগ লাইনের ভিতরে যেন সবগুলোই কিওয়ার্ড হয়, মোটামুটি সবগুলোই কিওয়ার্ড হয়। তো যাই হোক, তারপরে নিচের দিকে আমরা কি ধরনের ট্যাগলাইন ইউজ করতে পারি, যেমন ওয়ার্ডপ্রেস মেকার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার এরকম কিছু? লাইক ওরকম। যেমন আমি যদি এখানে দিয়ে এখানে দিব প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে, এটা আমি দিয়ে এটা আপডেট দিয়ে দিলাম, আমার এখানে এটা থেকে গেল। ঠিক আছে, তো তারপরে আপনারা যে ডেসক্রিপশনটা লিখবেন যে আপনি আপনার সম্বন্ধে কিছুটা ইন্ট্রোডিউস করার পরে আপনি কি কি কাজ করতে পারবেন বা কি কি সার্ভিস দিবেন সেটার একটা লিস্ট এইভাবে মোটামুটি দিয়ে দিবেন। ঠিক আছে, আর প্রত্যেকটা সার্ভিসের সামনে একটা করে আইকন রাখবেন, লাইক এরকম, যে আইকনটা যদি আমি তাকে জুম কম করি তো আইকন গুলো যাতে ভালোভাবে চোখে পড়ে। ঠিক আছে, অর্থাৎ বোঝা যায় যে প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড, এই যে কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, লিস্টিং ডাইরেক্টরি, পোর্টফোলিও ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, এগুলো প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড। এরকম টাইপের কিওয়ার্ড যেন আপনার প্রোফাইলে থাকে। ঠিক আছে, ডেসক্রিপশনের ভিতরে থাকে, এটা আপনারা অবশ্যই এনশিওর করবেন। এবং এই কিওয়ার্ড গুলো ভাবে র্যাঙ্কিং করতেছে বা এই কিওয়ার্ডের ভ্যালু গুলো কি, এগুলো আপনারা একটা ওয়েবসাইট আপনাদের দিয়ে দেবো, এই ওয়েবসাইটটাকে চেক করে নিন। আমি ধরে নিলাম এজেন্সি ওয়েবসাইট, এটার আমরা র্যাঙ্কিং দেখবো। তো আমরা একটা ওয়েবসাইটে যাব যার নাম হচ্ছে ফিবলেটিক্স। তো ফিবলেটিক্স আসার পরে আপনারা যে ফাইবার টুল, এখান থেকে যে কিওয়ার্ড অ্যানালিটিক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পোস্ট করে দিলাম যে এজেন্সি ওয়েবসাইট, টেস্ট করে দিয়ে জাস্ট এই অ্যানালাইজ কিওয়ার্ডে ক্লিক করলেই এই কিওয়ার্ডের র্যাঙ্ক কেমন, এই কিওয়ার্ডটা কিসে কিসে ইউজ হয়েছে এরকম একটা ডেসক্রিপশন চলে আসবে। লাইক যে টোটাল গিগ আছে 249টা এই একটা কিওয়ার্ডের উপর। তারপরে অনলাইন সেলার বর্তমানে অ্যাক্টিভ আছে 12 জন এবং নিউ অ্যারাইভাল আছে 5 জন। তো তারপরে এখানে হাইস্ট রেটিং হচ্ছে 5, আর এভারেজ রেটিং হচ্ছে 3.9 এই keyword এর। এবং এই কিওয়ার্ডের যে এভারেজ প্রাইস সেটা হচ্ছে আপনাদের $86.88। আর এই যে এটা হচ্ছে যে একটা মোটামুটি টাইপের চার্ট, যেখানে আপনারা দেখতে পাবেন কোন দেশে কোন দেশে কত পরিমাণ এই কিওয়ার্ডের ইউজ করা হচ্ছে। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, তারপরে নাইজেরিয়া, তারপরে মালয়েশিয়া, আর তারপরে ইন্ডিয়া এবং ইউনাইটেড কিংডম। এরকম ভাবে মোটামুটি একটা
চার্ট এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে যে গিগের প্রাইস, এভারেজ রেটিং, এগুলোর উপরে ভিত্তি করে আপনাদের কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন। লাইক এই যে আমরা এজেন্সি ওয়েবসাইটটা করলাম বা ফুডফুলি ওয়েবসাইট, এটার একটা অ্যানালিটিক্স করে দেখি। আমরা এটা পেস্ট করে দিয়ে আবার অ্যানালাইজ করি। অ্যানালাইজে এবার দেখতে পাচ্ছি টোটাল ভিউজ আছে 895, অনলাইন সেলার বর্তমানে আছে 3 জন। এটার এভারেজ রেটিং হচ্ছে 4.41, অর্থাৎ এটা মোটামুটি ভালো লেভেলের ট্যাগ বলা যায়, অর্থাৎ কিওয়ার্ড বলা যায়। এবং তারপরে এভারেজ প্রাইস হচ্ছে $35.25। আর কান্ট্রি, এখানে সব থেকে বেশি ইউজ হয়েছে পাকিস্তানে, তারপরে বাংলাদেশ। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো অ্যানালিটিক্স করে নিতে পারবেন। এভাবে কিওয়ার্ড অ্যানালিটিক্স করে আপনার যে কিওয়ার্ডের র্যাঙ্কিং ভালো সেই কিওয়ার্ড এগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে এখানে আপনাদের একটা মোটামুটি ডেসক্রিপশন তৈরি করে নেবেন। তো হুবহু কারোর সাথে আবার ডেসক্রিপশন কপি করতে যাবেন না। আপনার জি, যে ডিসপ্লেটা আমি একটু মানে স্লোলি শো পাচ্ছি। মানে আপনি ডিসপ্লে স্লো পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আর কি কেউ স্লো পাচ্ছেন আমার ডিসপ্লে? না পাচ্ছি না না। না পাচ্ছি না। না পাচ্ছি না। তাহলে হয়তো আমার নেটের সমস্যা। কি একটু ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নেটের প্রবলেম। কারণ আমরা আপনার যখন স্ক্রিন শেয়ার ছিল তখনও দেখতে পাইছি আপনার যে কার্সারটা, সেই কার্সারটা স্লো মুভ করতেছিল এবং আপনি বলতেছেন আমি এই কাজটা করে ফেলছি, কিন্তু আমরা তারপরেও আউটপুট আসলে পাচ্ছিলাম না। ঠিক আছে, আপনি দরকার হলে রিজয়েন করেন, অসুবিধা নেই। অর্থাৎ একবার গিয়ে আবার রিজয়েন করেন। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমরা এবার যেটা করব, নেক্সট যে সেকশনটা আছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনারা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, তো আমার এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করা নাই মূলত। জানি, অর্থাৎ বাংলা। ঠিক আছে, বাংলাটা আপনারা এই যে এখানে ল্যাঙ্গুয়েজ লেভেলটা নেটিভ নেটিভ দিয়ে অ্যাড করবেন, আর ইংলিশটা দিবেন। আমি এখানে বেসিক দিয়ে রাখছি, এটা প্রথম দিকে করা ছিল, তো এটা আমি ফ্লুয়েন্ট দিয়ে আপডেট করে দিলাম। তো এরকম ভাবে একটা একটা করে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। আমি এখানে কিন্তু হিন্দি, এটাও কনভারসেশনাল অ্যাড, উর্দু কনভারসেশনাল, এটাও অ্যাড। তো এইভাবে আপনারা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, মানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আর কি আপনি বুঝেন, অনেকে স্প্যানিশ বুঝতে পারেন, অনেকে দেখা যাচ্ছে আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন, সেগুলো ল্যাঙ্গুয়েজ সার্চ করে করে এভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। বুঝতে পারতেছেন আমার কথা সবাই? জি জি ভাই জি ভাই, বুঝতে বুঝতেছি। পারছি। জি বুঝছি। ঠিক আছে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট লিঙ্কিং। তো আমার রিসেন্টলি একটা ডিলিট করা লাগছে, কারণ ওই অ্যাকাউন্টে কিছু প্রবলেম ছিল, তো যার কারণে আমি ফেসবুক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারি না, কারণ আমার ফেসবুক অ্যাকাউন্টটা আগের অ্যাকাউন্টে অ্যাড ছিল। ঠিক আছে, যার কারণে আমি অ্যাড করতে পারি না। তো আপনারা ফেসবুকটা মূলত অ্যাড করবেন না আগেই। যদি দেখেন যে আপনি লেভেল 1 বা এরকম কোনো ট্যাগ পেয়ে গেছেন, তখন আপনি অ্যাড করতে পারেন, তার আগে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন না। মূলত এখানে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাডই করবেন না, কারণ আপনাকে অনেক ক্লায়েন্ট হয়তো বা ফেসবুকে নক দিতে পারে, তখন দেখা যাচ্ছে যে ফাইবার আপনার ফেসবুকে ট্র্যাক করবে। যদি দেখতে পাচ্ছে যে আপনি ফেসবুক থেকে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন এবং অফলাইনে নিচ্ছেন, অর্ডার নিচ্ছেন, তো ফাইবারের বাইরে, তখন ফাইবার কিন্তু আপনাকে আবার নেগেটিভ নজরে দিবে। তার মানে ফাইবার এখান থেকে আপনার কাছ থেকেও কমিশন পায় এবং আপনার যে বায়ার তার কাছ থেকেও কমিশন পায়। ঠিক আছে, সেই কমিশনটা যখন তাকে দিবেন না, তখন আলটিমেটলি সে আপনার উপর একটা মানে ব্যাড একটা লাগিয়ে দেবে, সিল লাগিয়ে দেবে, যেটা আপনার পরে ধীরে ধীরে তুলতে অনেক কষ্ট হবে। অতএব আপনি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করবেন না।
আমার কথা কি বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। জি জি বুঝতে ভাইয়া, পারছি। বুঝতে পারছি। যাই হোক, এবার নেক্সট যে অপশনটা আসে এটার নাম হচ্ছে স্কিলস। তো স্কিলসে আপনারা আপনাদের স্কিলগুলো অ্যাড করবেন। যেমন এখানে ওয়ার্ডপ্রেস, আমি মূলত আমরা শুরুই করবো ওয়ার্ডপ্রেস দিয়ে, তাই ওয়ার্ডপ্রেসটা সর্বপ্রথম থাকবে। তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, ল্যান্ডিং পেজ, এসএসএল সার্টিফিকেট, তারপরে এরকম টাইপের যত সকল স্কিলগুলো আছে এগুলো অ্যাড করবেন। ঠিক আছে? তারপরে যে এডুকেশন। ভাই আমাদের তো কোনো স্কিলই নাই। কেন স্কিল থাকবে না? ওয়ার্ডপ্রেস এতদিন ধরে শিখতেছেন, এটা কি কি ধরনের কথা হলো? ভাই ওয়ার্ডপ্রেস তো একটা আছে, আর তো কোনো কিছু নাই। এক ওয়ার্ডপ্রেস দিয়ে কতগুলো স্কিল হইতে পারে আপনার কোনো আইডিয়া আছে? জানি না ভাই। এই ওয়ার্ডপ্রেস তো দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো মোটামুটি অনেক কয়েকটা আছে। ডিবি বিল্ডার, অ্যাভাডা থিম, তারপর হচ্ছে এলিমেন্টর প্রো, এগুলো এতগুলো করতে পারবো। আপনাদের আমি কিছু স্কিল দেখাই, মানে স্কিলের কিওয়ার্ড দিয়ে দেই। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এসএল সার্টিফিকেট, ইয়স্ট। ভাই এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেট মূলত আপনাদের সাইটটাকে সিকিউর করা, লাইক এই যে আমরা যে ওয়েবসাইটগুলোতে ভিজিট করি, দেখবেন ওপরে এই যে তালা যে আইকনটা আছে, ঠিক আছে? এইচটিটিপিএস। হ্যাঁ, এইচটিটিপিএস। তবে এই এসএসএল সার্টিফিকেট কিন্তু আপনাকে মূলত এইচটিটিপিএস এটা কিন্তু দিবে না, আপনাকে দিবে যে সাইট সিকিউর, অর্থাৎ আপনার এই যে সাইটের যে কানেকশনটা আছে এটা হচ্ছে সিকিউর। হ্যাঁ, এই অপশনটা আপনাকে দেবে। এটার নামই এসএসএল সার্টিফিকেট, যেটা কিনা আপনার অনেক ক্লায়েন্টই চায়। ঠিক আছে? ইভেন শুধুমাত্র লিখছে যে আই ওয়ান্ট এসএসএল সার্টিফিকেট ইন মাই ওয়েবসাইট, এরকম ভাবে বাইরে রিকোয়েস্ট পাবেন। ঠিক আছে? যাই হোক, এসইও, স্পিড অপটিমাইজেশন, তারপরে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, সিইউআরআইটিওয়াই সিকিউরিটি, তারপরে এলিমেন্টর প্রো, তারপরে ডিভি বিল্ডার, তারপরে অ্যাভাদা, ভিজুয়াল কম্পোজার। আরো কতগুলো স্কিল নেবেন শুধুমাত্র এক ওয়ার্ডপ্রেসের উপরে? এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা স্কিল এখানে শুধুমাত্র আমি বেসিক ভাবে বলে দিয়েছি, এর বাইরে আরো অনেক অনেক আছে। ভাই, জি। আমাদের কি কোর্স শিডিউলটা পাইছেন? মানে আমাদের কি কি শেখানো হবে জানেন আপনি? মূলত কোর্স শিডিউল আপনাদের যেভাবে সাজানো আছে, তো সেটা হচ্ছে, মানে এগুলো কি আছে আমাদের? কিছু কি থাকে? সবকিছু তো থাকে না, কারণ আপনাদের মাত্র 50 দিনের একটা কোর্স। ঠিক আছে? 50 দিনের একটা কোর্স, ধরুন 50 দিন। তো 50 দিনের ভিতরে আপনাদের প্রথম যে 10 দিন আছে, সেই 10 দিনে দেখাতে বলা আছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? 10 দিন ওয়ার্ডপ্রেস, তারপরে ক্লাস, আবার 10 দিন বলা আছে এইচটিএমএল প্লাস সিএসএস। হ্যাঁ, তারপরে আবার পরের 10 দিনের কথা বলা আছে, যেখানে মার্কেট প্লেস অ্যানালাইসিস, যেখানে একটা মার্কেট প্লেস সম্বন্ধে আপনাদের শুধুমাত্র ধারণা দিতে আমার 1 মাস সময় লাগবে, সেখানে শুধুমাত্র 10 দিন দিয়েছে এই অ্যানালাইসিসের জন্য। অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্ট খোলা, গিগ তৈরি, হ্যাঁ, আবার এসিও করা, সবকিছু একই সাথে। বুঝতে পারতেছেন?
জি জি ভাই। আবার এখানে আরো যে 20 দিন বাকি আছে, এই 20 দিনের ভিতরে বলা আছে প্রথম 10 দিন করতো সব, আবার প্লাস বলা আছে পরের 20 দিনে আপনাদের হচ্ছে যে ইয়ে কাজ, পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল। হুম, ঠিক আছে, জি তো এইভাবে কোর্স শিডিউল করা আছে। তো 50 দিনের কোর্স শিডিউল শেষ, কিন্তু 50 দিনের মধ্যে আপনারা কতটুকু নিতে পারছেন এটা নিয়ে আমার নিজের পার্সোনাল ডাউট আছে। দেখা কেননা যাক। আমরা হ্যাঁ বলেন বলেন। পার্সোনাল আমি, ঠিক আছে, একটা কোর্স করছি শুধুমাত্র 3 মাস, 90 দিনের একটা কোর্স করছি যেখানে শুধুমাত্র আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজেশন প্লাস সামান্য ডেভেলপমেন্ট, ঠিক আছে, 90 দিনের কোর্স, যেটা কিনা পেড করছিল, মূল্য ছিল 12,000 টাকা। সেখানে আপনাদের 50 দিনে এত কিছু শিখাতে বলা আছে। ভাই আমরা তো তাহলে মার্কেট প্লেসে গিয়ে রেপুটেশন খারাপ করবো। না, মার্কেট প্লেসে গিয়ে আপনার রেপুটেশন খারাপ করবেন না, কেন জানেন? কারণ হচ্ছে আপনারা যদি যতটুকু আপনাদের দেখানো হয়েছে এইটুকুর উপরে প্র্যাকটিস করতে থাকেন, শুধুমাত্র আপনারা শুধু অনলি কাস্টমাইজেশনও জানেন, কাস্টমাইজেশন মাইগ্রেশন, কাস্টমাইজেশনের আগে ডাব্লিউপি ইনস্টলেশন প্লাস কাস্টমাইজেশন জানেন, এই দিয়ে আপনারা আহ, মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু তেমন কোনো বিষয় না। কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন আর এটা দিয়ে, আর আপনারা কোনো একটা সাইট, নয় এলিমেন্টর, এলিমেন্টর না হলে ভিজুয়াল কম্পোজার, এটার একটা টেক্সট পাঠান, তাহলে আপনাদের কাজেরও অভাব হবে না, ভাতেরও অভাব হবে না। কোনটার কাজ বেশি ভাই, মানে পাওয়া যায় কোনটা, এলিমেন্টর না ভিজুয়াল কম্পোজারটা? আপনাদের একটা আমি ছোট একটা ডেমো দেখাই, লাইক ই কমার্স। কোন এক জায়গায় শুনেছিলাম যে ওয়ার্ডপ্রেস এর 80% থিম কাজ সব এলিমেন্টার দিয়েই করা হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিই। ই কমার্স আর এজেন্সি প্লাস ব্লগ, ঠিক আছে, একটা ই কমার্স সাইটে যা খাটনি আছে, একটা এজেন্সি আর একটা ব্লগ সাইটে ততখানি খাটনি আছে। হ্যাঁ, আর একটা ই কমার্স সাইটের ফাংশনালিটি থেকে শুরু করে যত যা আছে সবকিছু কিন্তু অনেক অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ইয়ের ভিতরে পড়ে, প্ল্যাটফর্মের ভিতরে পড়ে। ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম হতে পারে এবং ওয়ার্ডপ্রেসের ভিতরে ই কমার্স আর একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এই ই কমার্সের মতো একটা জটিল ফাংশনালিটি টানতেছে কি দিয়ে জানেন? না। ভিজুয়াল কম্পোজার। আর বাদ বাকি এজেন্সি বা ব্লগ বলেন যেটাই বলেন, ঠিক আছে, এগুলো টানতেছে কি দিয়ে? এগুলো টানতেছে আপনার এলিমেন্টর। এলিমেন্টর ইউজফুল হইতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ই কমার্সের মতো এত জটিল একটা ফাংশনালিটি আপনাদের ভিজুয়াল কম্পোজারের দ্বারাই করতে হবে। অতএব আপনি কোনোটাই ফেলে দিতে পারবেন না, এলিমেন্টরও ফেলে দিতে পারবেন না, ভিজুয়াল কম্পোজারও ফেলে দিতে পারবেন না, শিখতে আপনাদের দুটোই হবে। ভাই আমাদের কিছু ওয়েবসাইটের যদি লিংক দিতেন যেগুলোতে আমরা অ্যানালাইসিস করতে পারবো, ট্যাগ ইত্যাদি, মানে আচ্ছা, অ্যানালাইসিস। এর জন্য আপনারা কিছু ওয়েবসাইট ইউজ করবেন, যেমন keyword.io। ঠিক আছে, এখানে আপনারা আহ, যে কোনো কিওয়ার্ডের, আপনার এই যে এতগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। তবে আমি ফাইবারের জন্য বলবো না যে আপনারা এইভাবে কিওয়ার্ড খুঁজে বের করবেন, ফাইবারের জন্য আমি একটা পদ্ধতি ইউজ করতে বলবো। এটা হচ্ছে
সাপোজ তুমি fiverr.com/আমরুজ্জামান দিলাম। যদি এটা থাকে তো ভালো, আর না থাকে তো আসবে না, আসে নাই অর্থাৎ নাই। ঠিক আছে, তো আমরা কি করবো, fiverr.com একটা প্রোফাইল থেকে আসি। আসার পর আমরা সার্চ দিলাম ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস লেখার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো সাজেশন চলে আসছে। হ্যাঁ, আপনারা এই সাজেশন গুলো কপি করবেন আপনাদের গিগের জন্য। কিভাবে, আমরা এখানে কিওয়ার্ডসটা আলাদা করে নিলাম। তো প্রথমে আমরা 1 নম্বর কিওয়ার্ড হিসাবে নিলাম ওয়ার্ডপ্রেস, এবং 2 নম্বর কিওয়ার্ড হিসাবে নিলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপার। 3 নম্বর কিওয়ার্ড হিসাবে নিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, এভাবে আপনারা কিওয়ার্ড গুলো নেবেন। তো আমি যেগুলো কিওয়ার্ড বলছি এই সবগুলো কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ দেন, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে প্রথমে সার্চ দিই, সার্চ দিলে আপনাদের গিট পরে দেখার হিসাব, আপনারা আগে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। কিভাবে, সেটা হচ্ছে যে যখন আপনারা এই যে কিওয়ার্ডটা সার্চ করতেছেন, ঠিক আছে, সার্চ করলে দেখবেন যে সাজেস্টেড কিওয়ার্ড নামে কিছু কিওয়ার্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি দেখবেন যে একটা কিওয়ার্ড নিয়েছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়েছি না। জি জি ভাই। তো এই যে ওয়ার্ডপ্রেস লেখার সাথে সাথে এই কিওয়ার্ডের যে এসইও হচ্ছে, এই কিওয়ার্ডেরও সেম এসইও হচ্ছে। অর্থাৎ আপনি এই একটা কিওয়ার্ড লিখলে এটারও এসইও করতে পারতেছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপারেরও এসইও করতে পারতেছি। বিষয়টা কি বুঝছেন, এদের অ্যালগোরিদম কিরকম জি বুঝতে পারতেছেন কি আমি যেটা বুঝাতে চাচ্ছি যে। জি 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 হ্যাঁ, জি তো তারপরে যে আবার আমরা দেখবো ওয়ার্ডপ্রেস ডিজাইন। ঠিক আছে, আমরা 4 নম্বর যে কিওয়ার্ডটা নেব, এটা নেব ওয়ার্ডপ্রেস ডিজাইন। ঠিক আছে, অর্থাৎ আমি যদি শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই তাহলে সাজেস্টেড এতগুলো, আর যদি ওয়ার্ডপ্রেস দেওয়ার সাথে সাথে আমরা ডিজাইন লিখেও যদি সার্চ দিই তাহলেও কিন্তু আমরা ওই কিওয়ার্ড গুলোই ঘুরে দেবো। কিভাবে দেখেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রথমেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আবার ওয়েবসাইট ডিজাইন। আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়েছি, তো ওয়ার্ডপ্রেস ডিজাইনটা আমরা সার্চ করলে এই দুইটা কিওয়ার্ড কিন্তু পেয়ে যাচ্ছি এর সাথে। ঠিক আছে, তার মানে কি হলো, আমরা একটা কিওয়ার্ড যখন লিখবো তখন আমরা এই 3টা কিওয়ার্ডের এসইও একসাথে করে ফেলতেছি। বুঝাইতে পারলাম কি আপনাদের? জি জি বুঝতে ভাই। পারছি। না বুঝলে বলবেন না যে বুঝেছি। ঠিক আছে, মানে আমরা যখন গিগটা করবো তখন আমাদেরকে এই প্রথম কথাগুলো কাজ অন্তত হবে জি প্রথম কাজ হবে যে এই যে ইয়েগুলো, যে কিওয়ার্ড গুলো, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো আপনাদের প্রথমে বের করে নিতে হবে। আর এই কিওয়ার্ডের র্যাঙ্ক গুলো আপনাদের প্রথমে চেক করে নিতে হবে। আপনাদের র্যাঙ্ক গুলো চেক করার জন্য যে ওয়েবসাইটটা দিয়েছি tabletics.com, এখানে গিয়ে আপনারা র্যাঙ্ক চেক করবেন আগে। আপনাদের মিট লিঙ্ক আমি এটা দিয়ে দিচ্ছি, তো সবাই ওইখান থেকে মিট লিঙ্ক থেকে আম, এই সাইটটা ইয়েটা ডাউনলোড দিয়ে নেবেন। সাইটটা প্রথমে ইয়ে করে নেবেন, ভিজিট করবেন, ভিজিট করে ওইখানে যে ফাইবার টুল থেকে জাস্ট কিওয়ার্ড অ্যানালিটিক্স, এখান থেকে কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করে নেবেন। যাই হোক, আমরা মোটামুটি এই একটা কিওয়ার্ড দিয়ে 4টা কিওয়ার্ডের রেশিও করে ফেলতে পারবো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে এতগুলো। ঠিক আছে, আচ্ছা, আপনি ফ্রি ফাইবার অ্যানালাইসিস এটা কি দিন এটা? এটা হচ্ছে ফাইবারের অ্যানালিটিক্স। যে আমরা প্রথমে একটা কিওয়ার্ড অ্যানালিটিক্স এর কাজ করলাম না, হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েবসাইট হচ্ছে এটা। আসলে আমার এখানে ঝামেলা হচ্ছিল তো, এখনো আছে কিছু, তাই জন্য আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না। লিঙ্ক ইয়েতে লিঙ্ক দেওয়া আছে ভাই, চ্যাট বোর্ডে লিঙ্ক দেওয়া আছে, দেখেন। ভাই হ্যাঁ, লিঙ্কটা আছে এখানে।
এখানে কি জয়েন করে তারপরে আমরা দেখতে ভাইয়া পারবো? আমি আসলে একটা জিনিস বুঝিনি, জি বলেন। মানে হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস করাতে হবে কি, এই জিনিসটা বুঝলাম না। আচ্ছা, আপনি তার মানে বোঝেন না যে কিওয়ার্ড অ্যানালাইসিস আমরা কেন করব, তাই তো? জি, এটা আমি আসলে বুঝতে পারিনি। তো আপনারা কিওয়ার্ড কেন অ্যানালাইসিস করবেন, এটা তো কমন বিষয় যে আপনার কিওয়ার্ডটা কতখানি র্যাঙ্কে আছে বা আপনাকে কতখানি ফাইবারের কাছে তুলে ধরবে, এই বিষয়টা এনশিওর হইতেই তো আপনারা মূলত কিওয়ার্ডটা অ্যানালাইসিস করবেন, তাই না? যে আমাদের কিওয়ার্ডটা কতখানি র্যাঙ্কে আছে, কতখানি র্যাঙ্কে নাই, বা আমাদের এই কিওয়ার্ডটার প্রাইস কত, এই কিওয়ার্ড আমরা ইউজ করলে কেমন একটা বেনিফিট পাবো। হ্যাঁ, তো আপনার যদি এসইও সম্বন্ধে কোনো আইডিয়া না থেকে থাকে, তো তাহলে মূলত এটা আসলে আপনার কাছে বোঝা একটু টাফ হয়ে যাবে। কিন্তু এই যেহেতু আমরা ওয়েব সেকশনে আসছি, তো এখানে এসইও একটা কমন ব্যাপার। আমি মনে করি না যে আপনি এসইও সম্বন্ধে জানেন না। আপনি কি আসলে এসইও সম্বন্ধে মোটেও অবগত নন? একদম বলতে মানে তেমন আইডিয়া নেই এই সম্পর্কে আর কি। এই বিষয়টা একটু কম জানি। আচ্ছা, ঠিক আছে। তো এসইও বলতে যে বিষয়টা বোঝায়, তো আমি যদি আমার গুগলে যাই, গুগলে যাওয়ার পরে যদি আমি লিখি আমার নাম টেক কাব্য, এটা যদি লিখি, তো লিখলে আমরা এখানে কি পাচ্ছি? প্রথম কিছু লিংক পাচ্ছি, ঠিক আছে? ফেসবুক টেসবুক পরে just প্রথম যে লিংক গুলো পাচ্ছি, এই লিংক গুলো কিসের একটু ভালোভাবে খেয়াল করবেন। তো প্রথম যে লিংকটা, এটাতে যদি ক্লিক করি, সবগুলো আপনার নামে। তো তাহলে কি আসলো? প্রথমটাই আপনার আমার নামে। প্রোফাইলটা চলে আসলো, প্রথমটাই। ঠিক আছে, প্রথমে আমার প্রোফাইল আসলো, অর্থাৎ এইটা আমার নামটা এসিও করা আছে। আমি মানে সারা বিশ্বের ভিতরে যদি এই নাম দিয়ে কেউ সার্চ দেয়, আপনারাও দরকার পড়লে ট্রাই করে দেখতে পারেন যে এই কিওয়ার্ড দেব কাব্য লিখলে আসে কিনা। ঠিক আছে, সেকেন্ড যেটা, এই যে ল্যান্ডিং পেজ, এটাতেও যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে অবশ্য গিগটা নাই, যার কারণে আসে নাই। একটা গিগ কিছুক্ষণ আগে আমি দিয়েছিলাম, আবার ওইটা তুলে নিছি। যাই হোক, যার কারণে এটা নাই। এবং থার্ড যে লিঙ্কটা, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমার একটা গিগের ইমেজ আছে এখানে। ঠিক আছে, যেটা যে ফাইবারের সাথে অ্যাড করা আছে, মূলত আমার এই গিগটা, যে এই গিগটা, ঠিক আছে, এই গিগটা। তো এই গিগটা মূলত আমার র্যাঙ্ক হয়ে আছে এখানে, অর্থাৎ ইন্টারেস্টে। ঠিক আছে, অর্থাৎ আমি যেগুলো কাজ করছি সেগুলোই আমাকে গুগল দেখাচ্ছে। আমার নামটা এখন একটা ব্র্যান্ডের ভিতরে পড়ে, তো আপনাদেরও এরকম ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এবার যদি আমি ইমেজ সেকশনে ক্লিক করি, ইমেজেও দেখবেন প্রথমে এগুলো সবকিছু আমারই। এটা আমার প্রোফাইল পিকচার, এইটা আমার একটা গিগের ইমেজ, এইটা আমার একটা গিগের ইমেজ, এইটা একটা আমার গিগের ইমেজ। ঠিক আছে, যেটা এই ডেপ কিওয়ার্ডের কাব্য এই কিওয়ার্ডের সাথে আছে। তারপরে যে এখানে দেখবেন যে ফাইবার, তারপরে এই যে ল্যান্ডিং পেজ, টেমপ্লেট, সেলস, মাল্টিভেন্ডর, এলিমেন্টর, ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে ই কমার্স, এগুলো সব কিওয়ার্ড কিন্তু আমাদের এই সকল গিগের ভিতরে আছে, যার কারণে এগুলো এখানে এভাবে দেখাচ্ছে। যদি আমরা এরকম কোনো একটা ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি আমাদের এইখানে নিয়ে চলে আসবে। এটা হবে ইমেজ এসইও। ঠিক আছে, তো এই এসইওটাই মূলত হচ্ছে যে এই বিষয়, যা সার্চ ইঞ্জিনে আপনাকে আপনার নিজস্ব একটা পার্সোনালিটি সহ শো করানো, এটাই হচ্ছে এসইও। বুঝতে পারছেন? ফাইবারের ক্ষেত্রে শামীম আহমেদ এবং শুভ, বুঝতে পারছেন যে এসইও ব্যাপারটা কি? স্যার আমার নেট প্রবলেমের কারণে জি বুঝতে পারছি। রাস্তায় ছিল, আমি পরে ভিডিও দেখে নেবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো
এই তো হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এখন মূলত যে বিষয়টা, তো আমরা যে ফাইবারে এতদূর পর্যন্ত দেখছি, যে ফাইবারে কি কি কাজ করতে হয় না করতে হয় বা আমাদের প্রোফাইলটা কিভাবে সাজাবো সবকিছু মোটামুটি দেখলাম। তো এবার আমরা দেখবো গিগ। তো গিগ আসলে কি? গিগ মূলত একটা প্যাকেজ, ঠিক আছে, যে প্যাকেজের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার প্রতি আকৃষ্ট করাবেন, ঠিক আছে। তো সেই গিগের জন্য সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে কিছু কিওয়ার্ড। হুম। তারপরে সিলেক্ট করতে হবে একটা টাইটেল, অর্থাৎ আপনার গিগের টাইটেলটা কি থাকবে। তার সাথে থাকবে এসইও টাইটেল। সেই এসইও টাইটেলে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলেই আপনার গিগটা আসবে, এরকম একটা টাইটেল থাকতে হবে। তারপরে থাকবে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের পরে থাকবে প্যাকেজ, ঠিক আছে। তো প্যাকেজ বা প্যাকেজেস এই জিনিসটা কি, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের এক্সপ্লেন করব। তো সর্বপ্রথম আপনাদের গিগ ইমেজ দরকার, এরকম কিছু গিগ ইমেজ দরকার, ঠিক আছে। তো গিগ ইমেজ গুলো আমরা কিভাবে তৈরি করব? যারা ফটোশপ জানেন তারা ফটোশপ দিয়ে তৈরি করবেন, যারা ফটোশপ জানেন না তাদের জন্য আহ, পদ্ধতি আছে, ঠিক আছে। এটা কি? তো আমরা একটা ওয়েবসাইট দেখবো যার নাম হচ্ছে canva.com। এটার সাথে মূলত আমরা পরিচিত নাই এরকম লোক খুব কমই আছে, আমি মনে করি। এখানে বলুন তো কে কে মূলত canva.com সম্বন্ধে জানেন না? আমার একটা অ্যাকাউন্ট করা আছে সম্ভবত এখানে। আর একটা আছে এই ধরনের ওয়েবসাইট, স্ন্যাপা, ওটাও ক্যানভার মতোই। হ্যাঁ, স্ন্যাপাও ক্যানভার মতোই। স্ন্যাপাতেও আপনারা কাজ করতে পারেন, তবে স্ন্যাপাতে আমি মূলত কাজ করে দেখছি কিনা দেখতে হবে, কারণ অনেকদিন আগে থেকে আমি ক্যানভা ইউজ করি। হ্যাঁ, আবার ক্যানভা ভালো। ক্যানভা আমরা ইউজ করি, আবার অনেক সময় ফটোশপে ইউজ করি। যাই হোক, আমি দেখি স্ন্যাপা ক্লিক করলে স্ন্যাপা.com দেখি। এটাও মূলত এইরকম টাইপেরই একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করবো, নাম, মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড। স্ন্যাপাতে হয়তো বা আমার নাম থাকতে পারে বা নাও থাকতে পারে। মেল অলরেডি রেজিস্টার্ড, ওকে আছে। হুম। তো এখান থেকে আমরা আমাদের গ্রাফিক্স তৈরি করতে পারি, ঠিক আছে। তো সর্বপ্রথম যে বিষয়টা আমার মাথায় আসবে এবং দেখা দরকার, সেটা হচ্ছে যে গিগের ইমেজ সাইজ। গিগের ইমেজ সাইজটা কত হয়? উইডথের দিক থেকে হয় 550, হাইটের দিক থেকে হয় 370 পিক্সেল। আমরা এটাকে যদি ক্লিক করি ক্রিয়েটে, তাহলে আমরা এরকম একটা পেয়ে যাব, যে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড আছে, এফেক্ট আছে, গ্রাফিক্স আছে, শেপ আছে। এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখি এখানে কি কি ব্যাকগ্রাউন্ড আছে। ইমেজেস, প্যাটার্নস, আমরা এখান থেকে এক টাইপের কোনো একটা প্যাটার্ন নেব। এই প্যাটার্নটা আমরা নেব, ঠিক আছে। এরকম একটা প্যাটার্ন নিলাম, নেওয়ার পরে এবার আমরা যেটা করব, যদি আমরা দেখি গ্রাফিক্স, ক্লাসে গ্রাফিক্সে আইকন, ভেক্টরস, ফটোস, আপলোডস, আমরা শেপস দেখি। এই টাইপের কিছু শেপ আছে। তো যাই হোক, আমরা এবার কি করবো, টেক্সট নিব। আমরা হেডিং টাইপের টেক্সট নিই। যে টেক্সট আমরা এডিট করব, এখানে লিখবো ওয়ার্ড ওয়েবসাইট।
আছে। তো এটার সাইজটা আমরা একটু কম বেশি করবো, দেখি কোথায় আছে। আমরা এটাকে অলমোস্ট তাও হইল না। এইট করে দেবো। ফোর্টি এইট করার পর আমরা জাস্ট কালারটা চেঞ্জ করবো, কালার আমরা হোয়াইট করে দেবো। ঠিক আছে, আর এটা মোটামুটি মিডিল নিয়ে আসি। আর এটা ব্যাকগ্রাউন্ড একটা কিছু চাচ্ছি আমরা, শ্যাডো ট্যাডোর দরকার নাই, আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডের আগে একটা শেপস নিই, শেপস নিয়ে এই শেপটা এখানে মুছে দিই। মূলত গিগ ইমেজ যে তৈরি করার সিস্টেমটা, এটা কিন্তু আমি দেখে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, আপনারা এটা একটু ফলো করবেন। কাস্টম পপুলার আর এটা কোন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে? আর কত পরিবর্তন? গিগ ইমেজ তৈরি। গিগ ইমেজ। জি, ওকে। তো শেপ অপাসিটিটা একটু কমে দেবো। আচ্ছা, এই অপাসিটি কমানোর পরে আমরা কি করবো, এটাকে যে টেক্সটটা আছে টেক্সটটাকে উপরে নিতে হবে। আমরা এটা এখানে নিলাম, তারপরে টেক্সটটাকে আমরা ধরে করে নেব। তো দেখতে হবে যে এটাকে ব্রিং টু ফন্ট কিভাবে আনা যায়। লেয়ার, প্রিসেট লেয়ার, এটার নিচে চলে যাচ্ছে বারবার। তো আমি আসলে মুভ মূলত লেয়ারটাই তো মনে হয় যে ক্লিক করলে ইয়ে হইতো, ওই যে আপনার অ্যারো চিহ্ন কিটা একটু আগে যে গেলেন ওটা করলেই তো ওয়ার্ডপ্রেস লেখাটা সম্ভবত উপরে, হ্যাঁ ওটা ফরওয়ার্ড নিচে সামনের দিতে দিকে পারি। আসবে, হ্যাঁ এই যে। আচ্ছা, ঠিক আছে, এই তো চলে আসছে। ঠিক আছে, আমরা কি এটার সাথে এটা ম্যাচ করে নিলাম। দুইটা লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমরা কন্ট্রোল জি চাপ দিয়ে দেখে, তো কিচ্ছু আসে না। তার মানে এটা গ্রুপ করার কোনো পজিশন নাই। যাই হোক, আমরা এরকম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নামে একটা কিছু নিলাম, নেওয়ার পরে এবার দুইটা সেকশন একটু উপরের দিকে নেব, এত নিচে না রেখে। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে এবার কি করব, আমরা এখানে কিছু এক্সাম্পল নিব, অর্থাৎ আমরা কিছু কাজ করছি এরকম কিছু দেখাই দেবো। এরকম আমরা এখানে গ্রাফিক্সে ক্লিক করে যে আপলোড। আচ্ছা, আমরা এখান থেকে স্ন্যাপা দিয়ে হয়তো আমাদের কোনো গেমিং সাইট টাইট হয়তো তৈরি করছিলাম। মনে হচ্ছে তাই হতে পারে। যাই হোক, আমরা কয়েকটা ওয়েবসাইট পেলাম, আমরা একটা ওয়েবসাইট এখানে চাচ্ছি ইনস্টার্ট করতে। আসছে একটা, আমরা এটা এভাবে নিলাম, অথবা এইভাবেও নিতে পারি, লাইক এরকম। তারপরে আবার গ্রাফিক্স সেটিংসটা এরকম একটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করবো, এগুলোকে সব ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো, তারপরে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো, আর এগুলোকে সব ফরওয়ার্ডে তুলে নেওয়া হবে। ঠিক আছে, ফরওয়ার্ডে তুলে নিয়ে আসলাম। আরো এবার একবার এগুলোকে করে ক্লিক ব্যাকওয়ার্ডে, করতে হবে, এক একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার উঠতেছে তো দুইবার করে ক্লিক করেন তাহলে উপরে উঠবে। আচ্ছা, তার মানে আপনার এটা নিয়ে মোটামুটি ভালো একটা ধারণা আছে বলা যায়। না তেমন ওকে, একটাও নাই। আচ্ছা আচ্ছা। না, আমি মূলত অনেকদিন যাবত এটাতে কাজ, আমি ক্যানভাসে কাজ করি, যার কারণে এটা সম্বন্ধে আমার আইডিয়াটা একটু কম। ঠিক আছে, তো যাই হোক, আমরা যে এরকম একটা সাইট বানালাম, এবার আমরা এখানে
একটা বাটন টাইপের কিছু একটা তৈরি করে দিব। লাইক এখানে বড় করে একটা বাটন নিলাম, কালারটা আমরা সিলেক্ট করে দিলাম এরকম টাইপ। দেওয়ার পরে টেক্সট সাবহেডিং টাইপ, টেক্সটটাকে আমরা দিলাম অর্ডার নাও। আর এই যে ফন্টটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এটা দিলাম, যার পরে সাইজ যা আছে তাই থাকে, জাস্ট এটার যে শেপের যে ডিজাইনটা এটা একটু চেঞ্জ করে দিলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ হয়েছে। আর কালারটা জাস্ট হোয়াইট করে দেবো, শেষ। অর্ডার নাও। এবার আমরা এখানে স্টাইলে লিখে দিতে পারি ফাইবার, তো আমরা লিখলাম না, ঠিক আছে। আমরা এটা নর্মাল একটা এইভাবে ডাউনলোড দিয়ে নিব, ওয়েব অপটিমাইজ জেপিজি। তো এখানে মূলত যারা ফটোশপ বা এই ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ জানেন না, তারা নর্মালি আরামসে এখানে এর থেকে কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো নেওয়ার পরে আমরা এবার মূলত যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই ইমেজটাকে এসইও, ইমেজটা কিভাবে এসইও করা যায়, ঠিক আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন এই ধরনের ডিজাইন আপনারা তৈরি করবেন, তখন এই যে মেন টাইটেলটা, এটা দেখবেন যে কতটা ছোট করলেও চোখে পড়ে। তার মানে এটা যথেষ্ট ছোট, এর থেকে ছোট করলেও এটা চোখে পড়তেছে, ঠিক আছে। সাথে যে আমাদের মেন টাইটেলটা এটা কিন্তু দেখা যাচ্ছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা দেখা যাচ্ছে। আর আপনারা এই ইমেজে অবশ্যই, গিগ ইমেজে অবশ্যই আপনাদের মেন যে কিওয়ার্ডটা, ওয়ার্ডপ্রেস হোক আর যেটাই হোক, সেই কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইমেজটা ভালোভাবে র্যাঙ্কিং করবে। তো এবার ইমেজের যে এসইওটা হবে সেটা আমরা দেখাই। আমরা ফাইল এক্সপ্লোরারে গেলাম, যাওয়ার পরে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করলাম, গিগ ইমেজ। তো এবার আমরা ইমেজটাকে সিলেক্ট করার পরে ভিউ অপশন থেকে ভিউতে ক্লিক করবো, ভিউ অপশন থেকে যে ডিটেলস প্যানেল এটা ওপেন করে দিব। ওপেন করলে দেখতে পাবো এখানে কিন্তু অনেক ডিটেলস দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা প্রথমে স্টার রেটিংটা ফুল স্টার 5 স্টার করে আগে সেভ দিয়ে নিই। এবার আর ডেট সেকেন্ড, ঠিক আছে, ডেট যেটা আছে এটা এন্টার করে দিবেন, এটা এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পরে এটা যা আছে তাই সেভ। এবার অ্যাড ট্যাগ, আমরা যে ট্যাগগুলো এখানে পাইছি সেই ট্যাগগুলো কপি করে নেব। তারপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমরা আবার যাই ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সেভ, ওয়ার্ডপ্রেস কপি, সেভ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এরকম ভাবে মূলত আরো অনেকগুলো ট্যাগ আপনারা নিজেরা অ্যানালাইসিস করে বার করবেন, বার করে সেই ট্যাগগুলো এখানে বসাবেন, তাই। তারপরে যে টাইটেল, টাইটেল অর্থ হবে আপনার যে এখানে যে টাইটেলটা হবে, লাইক আমি মনে করতেছি যে ডু আই উইল ডিজাইন এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইওর বিজনেস, ঠিক আছে। এতটুকু আমি কপি করে নিলাম, নিয়ে এটাকে আমরা টাইটেলে সেট করে দিলাম, এবং অথরিটি, তো আমরা অথরিটি দিয়ে দিলাম, সেভ শব্দ, অর্থাৎ আমার যে প্রোফাইলের নাম এটা। তারপরে কমেন্ট, তো এখানে কমেন্টে মূলত আপনার যে ডেসক্রিপশনটা থাকবে সেই ডেসক্রিপশনটা আপনারা লিখে দেবেন। তারপরে এগুলো ক্যামেরা মডেল টডেল যা আছে এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে। এগুলো দিয়ে জাস্ট সেভ করে দিবেন। সেভ করলে হবে কি, আপনার এখানে বেসিক যে এসইওটা হয়ে গেল, ঠিক আছে, আপনার ইমেজের বেসিক এসইওটা হয়ে গেল।
এবার আমরা অ্যাডভান্স লেভেলের যে এসইওটা আছে সেটা করব। সেটা করতে হলে আপনাদের ফটোশপ অবশ্যই থাকতে হবে। আমরা ফটোশপে ক্লিক করি। তোমাদের ফটোশপটা ওপেন হোক। ফটোশপ ওপেন হওয়ার আপনার পরে ফটোশপ কত? এটা সিসি 14। 14? ও, শুধুমাত্র এটাতে এই অপশন আছে এমন না, এই অপশনগুলো সব ফটোশপেই আছে। না ঠিক আমি আছে? একটু বেশি ইউজ করতেছি তো, আচ্ছা আচ্ছা। তো কিন্তু যাই আমার হোক, ইয়াটা খুবই আগের, মানে ফটোশপের বিপরীতে আর একটা থাকে অ্যাডোব। বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের এই তো ইমেজটা ঠিক আছে। তো এই ইমেজটা আমরা এখান থেকে কোনো কিছু করবো না, জাস্ট এখান থেকে যে ফাইল অপশন থেকে যে ফাইল ইনফো, এখানে তো ক্লিক করার পরে দেখবো যে আমরা এই যে এখানে অনেক অপশন ফাঁকা আছে। ওকে, এই যে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন মূলত এই যে টাইটেলটা ছিল, এই টাইটেলটা যে এখানে দেওয়া আছে, আর ডেসক্রিপশনে এই টাইটেলটা অটোমেটিক বসে গেছে। তো এই টাইটেলটা তুলে দিয়ে আপনাদের যে গিগের ডেসক্রিপশনটা থাকবে, সেই ডেসক্রিপশনটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে যে ডেসক্রিপশন রাইটার বলতে মূলত আমাদের যে অথার, তার নামটাই এখানে হবে। ঠিক আছে। তারপরে যে কিওয়ার্ড গুলো বসিয়ে দেবেন এখানে, যে সকল কিওয়ার্ড গুলো আপনারা সার্চ ইঞ্জিন থেকে বা বিভিন্ন ভাবে কালেক্ট করে আনবেন। আর কপিরাইট টেক্সটের জায়গায় কপিরাইটেড বাই আপনার ইয়ের প্রোফাইল, ফাইবারের প্রোফাইলে ইউজার নেমটা দিবেন, আর এখানে কপিরাইটেড এটা সিলেক্ট করে দিবেন। আর কপিরাইট ইনফরমেশন হিসাবে, ইনফো ইউআরএল হিসাবে আপনি দিবেন আপনার যে প্রোফাইল নেমটা আছে, এটা কপি করে বসিয়ে দেবেন এই ইউজার নেমটা সহ ইউআরএলটা। দেওয়ার পরে ওকে, দেওয়ার পরে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, দিয়ে এটা দিলেন ফটোশপ। ঠিক আছে। তো কেটে দেওয়ার পরে আমরা যেটা দেখতে পাবো, এখন যদি এটাকে আমরা ডিটেলস প্যানেলে নেই, তাহলে কিন্তু অনেক অপশন আমরা দেখতে পাবো। যেমন এই যে ডিটেলস প্যানেলে ক্লিক করার সাথে সাথে এখানে অনেক যেগুলো ছিল না সেগুলো চলে আসবে। আবার এই যে ক্যামেরা যেগুলো আছে এগুলো আপনাদের দিতে হবে না, এগুলো না দিলে চলবে, কিন্তু ওইগুলো ফিল আপ করতেই হবে। ঠিক আছে, ওইটাকে বলে ব্যাক এন্ড রেশিও, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড রেশিও। আমরা ফ্রন্ট এন্ড রেশিও করবো, ব্যাক এন্ড রেশিও করবো। তাহলে আমি যে ওই যেভাবে সার্চ দিলাম ওইভাবে সার্চ করলে ইমেজগুলো চলে আসবে। ঠিক আছে। তো যাই হোক, এভাবে রিনেম আমরা করতে আমাদের হবে না, ছবিটার নামটা রিনেম করতে হবে না? নাম রিনেম অবশ্যই করবেন। সেটা কিভাবে, সেটা যে আপনাদের যে ইয়েটা আছে, অর্থাৎ এই যে টাইটেলটা, এটার সাথে আপনারা রিপ্লেস করে দিবেন। করে দেওয়ার পরে এটা আপনারা আপনাদের গিগে আপলোড দিয়ে দিবেন। তো মূলত গিগ আপলোডটা আমি একটু পরে দেখাতে চাচ্ছি, এখন আসলে একটা ব্রেক দিতে চাচ্ছি। জি ভাই, অনেক ঠিক আছে। 2 ঘন্টা 10 মিনিট।